পরে অডিও চেক করে দেখলাম যে অডিও কোয়ালিটি একেবারে পারফেক্টই ছিল। হ্যাঁ। জি ভাই, এখন ঠিক আছে। ওকে, এখন ঠিক আছে। ঠিক আছে। তাহলে এখানে কালার রিপ্লেসমেন্ট টুলে ছিলাম আমরা। এই যে প্লাস বাটনটা দেখতেছি সেটাই তাহলে এটার উপর ইফেক্ট করবে, আর এটা ফ্লো করবে আমার যেটা ফরগ্রাউন্ড কালারে থাকবে সেটা। ফরগ্রাউন্ড কালারে পাশ থেকে অলরেডি কালার পিক করে নিয়ে নিছি। এবার শুধু জাস্ট ব্রাশ করেন আপনি, তাহলে এটার কালারটা এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে একটা বিশেষ সুবিধা কি জানেন, যেখানে যতটুকু লাইট আছে সেই জিনিসটা সেটার উপর সেভাবে এটা ইফেক্ট করবে, যেখানে যেভাবে লাইট আছে সেভাবেই। যেমন এই জায়গায় সূর্যের একটা আলো পড়ছে, সেটা কিন্তু ওইভাবে কালারটা সে অটোমেটেড চেঞ্জ করে নিয়ে নিছে। যেখানে যেভাবে যেরকম কালার প্রয়োজন সেভাবে আপনার এটা কালারটা চেঞ্জিং করে নিয়ে নিবে। টলারেন্সটা আরেকটু বাড়ানি। টলারেন্সটা হচ্ছে কতটা কালারটা ইফেক্ট করবে সেটার উপর ভিত্তি করবে। ঠিক সিমিলার এ পাশের এগুলোর ক্ষেত্রেও কালারটা যখন আমরা এখান থেকে চেঞ্জ করতেছি সে অটোমেটেড কালারটা কিন্তু চেঞ্জ করে নিচ্ছে। আমরা ব্রাশ বাইরে নিয়ে যাচ্ছি তারপরে সেটা চেঞ্জিং হচ্ছে না, কারণ আমরা প্লাস বাটনটা বাইরে নিয়ে যাইনি। এভাবে পুরোটাই করতে পারেন, বা অন্যগুলোর ক্ষেত্রেও শুধুমাত্র ব্রাশ টুল দিয়ে কালার রিপ্লেসের মাধ্যমে কালারগুলো চেঞ্জ করে নেওয়া যেতে পারে। কালারগুলো চেঞ্জ করে নেওয়া যেতে পারে। এই ছিল কালার রিপ্লেসমেন্ট টুলের দিক থেকে। আমি পুরোটার ক্ষেত্রে চেঞ্জিং করতে যাচ্ছি না, সময় লাগবে। তারপরে সাইড থেকে যেমন এখানে হালকা রেড আছে, এগুলো আবার ছোট করে ব্রাশ করতে হবে। কারণ এগুলো ছোট করে ব্রাশ করে এটা করতে হবে, এই জন্য করতে হয়তো আরেকটু বেশি সময় লাগবে। এই জন্য আমি এটাতে আর পুরোটাই করতে যাচ্ছি না, আমি পুরোটা করতে অনেক বেশি সময় লাগবে। তো এতটুকুই ছিল কালার রিপ্লেসমেন্ট টুল। এছাড়া তেমন কিছু এখানে নেই। এক কালার থেকে আরেক কালার পরিবর্তন করার জন্য যাওয়া যেতে পারে। তবে যে কালার রিপ্লেসমেন্ট টুল দিয়েই কালার আপনাকে চেঞ্জ করতে হবে এমন কোনো কথা না। কালার রিপ্লেসমেন্ট ছাড়াও আরো কিছু টুলস আছে যেগুলো দিয়েও আপনি যে কোনো কিছুর কালার খুব সহজে চেঞ্জ করা যেতে পারে। ঠিক আছে, তাহলে আমি অন্য টুলের ক্ষেত্রে চলে যাচ্ছি। এটা গতকালের ক্ষেত্রে ছিল, এটা গতকালেরটা মিসিং ছিল। আজকে যেটা টপিক থাকতেছে আমাদের সেটা হচ্ছে রিটাচ। রিটাচ অর্থাৎ ইমেজ রিটাচ এবং হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। ইমেজ কিভাবে রিটাচ করা যেতে পারে, ইমেজ রিটাচ জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোন একটা ছবিকে কিভাবে স্পট রিমুভ করা যেতে পারে, এই টপিক গুলো নিয়ে আমরা আজকে বেসিকের স্পট বা এগুলো দেখবো, আর শেষের দিকে অ্যাডভান্স কিছু রিটাচিং এর কাজ দেখবো। তাহলে আসি উপর থেকে আমরা কি কি টুল গুলো আসছে। এখান থেকে ক্রপ টুল দেখা হয়েছে, আই ড্রপার টুল অলরেডি আমরা জানি। এই যে কালারটা পিক করতেছে এটা আই ড্রপার টুল। যেমন এখান থেকে হোয়াইট কালারে ক্লিক করলাম, এখানে আমার হোয়াইট কালার চলে আসলো। যদি ব্লু কালারে ক্লিক করি ব্লু কালার চলে আসতেছে। আই ড্রপার টুল এটা আমরা জানি। এরপর নিচে যে টুলটা আসতেছে এটাই হচ্ছে মূলত রিটার্চের জন্য টুল। এটা আপনার প্রায় 5টা টুল এখানে আছে। রেড আই টুল, কন্টেনার টুল, প্যাচ টুল, হিটিং ব্রাশ টুল, আর একটা হচ্ছে স্পট টুল। এক একটা এক এক ভাবে কাজ করে থাকে, তবে সবগুলোর আউটপুট প্রায় একই রকম। তাহলে প্রথমত আমরা উল্টা দিক থেকে সবচেয়ে সহজ হচ্ছে রেড আই টুল। রেড আই টুলে আসি। রেড আই টুল সাধারণত অন্ধকারে, যখন বিশেষ করে যাদের চোখ ঘোলাটে টাইপের, অর্থাৎ অনেকটা ঘোলাটে টাইপের, তাদের অন্ধকারে যখন ছবি তোলা হয় তখন আপনি লক্ষ্য করে দেখবেন যে চোখের কালারটা ভাই কথাগুলো আবার না আটকাচ্ছে। লাল কালার আসে। না, ঠিকই তো আছে। ভাই আমার এখানে ইন্টারনেট স্পিড যথেষ্ট ঠিকঠাক আছে, এই যে স্ক্রিনে দেখেন। হ্যাঁ মনে ভাই, হচ্ছে আপনার অডিও সাউন্ডটা ঠিক আছে তো? আমার হয়তো বা নেট প্রবলেম হ্যাঁ ভাই, হতে পারে। কথাগুলো ঠিকঠাক মতো শুনতে জি ভাই, সম্ভবত আপনার ওখান থেকে ইন্টারনেটের প্রবলেম। তাহলে যে আসলাম, এই টুলটা সাধারণত অন্ধকারে যে ছবিগুলো তোলা হয়ে থাকে, যেটা না ভাই ঘোলাটে। এখনো তো আটকাই গেছে, যে আটকে আটকে আসতেছে। ভাই তাহলে আপনি না হয় একটু লিখ নিয়ে আবার জয়েন করেন, মনে হয় ঠিক হয়ে যাবে। না, ঠিক মতোই শুনি ভাই, সমস্যা নেই, একদম ওকে, ক্লিয়ারলি শুনে যেতেছে। ওকে। নয়ন ভাই ওখানে থেমে থেমে যাচ্ছে, তো এই জন্য নয়ন ভাইকে বললাম। তাহলে আসি, যেটা হচ্ছে অন্ধকারে বিশেষ করে ছবিগুলো তোলা হয়। আপনারা এমনিও লক্ষ্য করে দেখবেন যে অনেক সময় আপনার ফ্রেন্ড বাই দিক থেকে কোনো সময় ছবি তোলা হলে সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় সাইড থেকে চোখ লাল হয়ে গেছে। সেই রেড কালারের এই বিষয়টা এই রেড আই টুলের মাধ্যমে এক ক্লিকে ঠিক করা যায়। তাহলে রেড আই টুল, আর এখান থেকে জাস্ট অনলি ওয়ান ক্লিক করলেই এটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। মূলত এই কাজের জন্য শুধুমাত্র এই টুলটা রাখা হয়েছে। আবার যদি ব্যাক করে আপনাকে আলাদা কোনো কিছুই করতে হবে না, সে অটোমেটেড নিয়ে নিবে। জাস্ট এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এটা অটোমেটেড আপনার কালারটা আমাদের যে নর্মাল চোখের কালার সেটার দিকে চলে আসতেছে। আর যদি অপশন বারে যাই,
একটা আছে পিপল সাইজ আর একটা হচ্ছে ডার্ক অ্যামাউন্ট, অর্থাৎ আপনি ডার্ক অ্যামাউন্টটা কতটুকু কালো করতে চাচ্ছেন, যত পার্সেন্টেজ বাড়াবেন তত বেশি কালো হবে। আর পিপল সাইজ চোখের যে মরিচ সাইজ সেটা আপনি কতটুকু করতে চাচ্ছেন সেটার উপর ভিত্তি করতেছে। আপনারা চাইলে যখন এটা হোমওয়ার্ক করতে পারেন এবং হচ্ছে এটা বিফোর আফটার করে দেওয়া যেতে পারে, ঠিক অনেকটা এই যে এমন করে, তাহলে হচ্ছে আগে পরে, এভাবে বিফোর আফটার করে খুব সহজেই দেওয়া যেতে পারে। আরো একটা এক্সাম্পল ইমেজে আসি, ঠিক এই ইমেজটাও দেখেন, এই ইমেজেও কিন্তু যে চোখের কালার সেটা রেড হয়ে গেছে, সাধারণত রাতে ছবি তোলার কারণে এই জিনিসটা হয়, বা ক্যামেরার ফ্ল্যাশ পড়ার কারণে এই জিনিসটা হয়। আম্বরমেন পরে এটা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিলাম বিফোর আফটার করার জন্য, এখান থেকে রেড আই টুল জাস্ট অনলি বড় ওয়ান বানি আমি ক্লিক, এটা তো ওয়ান ক্লিক। এখানে যদি আপনি কালোর পরিমাণটা আরো বাড়াতে চান তাহলে উপর থেকে ডার্ক অ্যামাউন্টটা বাড়ায় দিলেই হয়ে যাচ্ছে, তাহলে আগের তুলনায় এটা আরো বেশি কালো হবে। যদি ক্লিক করি তাহলে আগের তুলনায় এটা তুলনামূলক আরো বেশি কালো হচ্ছে। এই টুলটার জাস্ট এতটুকুই কাজ, অন্য কোনো কাজ নেই। তারপরে ক্ষেত্রে আসি, তারপরে যে টুলটা আছে উপর থেকে এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলের ক্ষেত্রে আসি। স্পট হিলিং ব্রাশ টুল এটা কিভাবে কাজ করে থাকে? স্পট হিলিং ব্রাশ টুলের জন্য আমি সরাসরি স্পট যাইতে এমন একটা ইমেজ ওপেন করতেছি, যেমন এটা হতে পারে, এটা এটা এখানে কিছু মডেলের ইমেজ নেওয়া হয়েছে, যেখানে ফেজের মধ্যে আমরা কিছু স্পট দেখতে পাচ্ছি। এখানে কিছু মডেল নেওয়া হয়েছে যেখানে আমরা ফেজের মধ্যে কিছু স্পট দেখতে পাচ্ছি। ঠিক এই ধরনের মডেলগুলোর ক্ষেত্রে যে স্পট গুলো আছে, এই স্পট গুলো রিমুভ করার জন্য স্পট হিলিং ব্রাশ টুল ব্যবহার করা হয়ে থাকে। তবে এটা কিভাবে কাজ করে সেটার ক্ষেত্রে আসি। যখনই আপনি স্পট রিমুভ করবেন, এটার জন্য একটা কাজ করা যেতে পারে, একটা ফাঁকা লেয়ার কপি করবেন, একটা লেয়ার কপি করবেন আর একটা ফাঁকা লেয়ার নেবেন। সাধারণত এই কাজটা এভাবে করলে আপনি পরবর্তীতে কোনো সমস্যা হলে সেটা সহজেই সলভ করা যায়, এটা সহজেই সলভ করা যায়। আপনি যদি এগুলো না নেন তাহলে যে হবে না এমনটা না, আপনি যদি লেয়ার গুলো নাও নেন তাহলেও করা যাবে, কিন্তু যদি আপনি একটা ফাঁকা লেয়ার নেন এবং হচ্ছে একটা লেয়ার কপি করে নেন, পরবর্তীতে আপনি খুব সহজে এটা কোথাও ভুল গেলে এটা আপনি সহজেই সলভ করতে পারবেন। একটা কপি লেয়ার আর একটা হচ্ছে ফাঁকা লেয়ার। তাহলে আসি প্রথম লেয়ারটা কিভাবে কাজ করে থাকে। প্রথমটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। যদি আপনি এভাবে ফাঁকা লেয়ার নিয়ে কাজ করেন তাহলে এখানে অবশ্যই আপনাকে স্যাম্পল অল লেয়ারস মার্ক করে রাখতে হবে, অবশ্যই মাস্ট মার্ক করে রাখতে হবে। এটা কাজ করে আপনার কালারের উপর ভিত্তি করে এটা কি করবে, আপনার যেখানে ক্লিক করবেন, যেমন এখানে আমি জাস্ট একটা ক্লিক করলাম বা হালকা একটু টেনে ছেড়ে দিলাম, এখানকার স্পটটা চলে গেছে। হালকা ক্লিক করে টেনে ছেড়ে দিলাম, দেখেন এখানকার স্পটটাও চলে গেছে। আগে এরকম, বর্তমানে এরকম। এটা কাজ করতেছে আপনার কালারের উপর ভিত্তি করে। আমি যখন কোথাও ক্লিক করতেছি, যেমন এখানে ক্লিক করে হালকা করে টেনে ছেড়ে দিলাম, সে কি করতেছে, ফটোশপ থেকে অটোমেটেড সে লক্ষ্য করে দেখতেছে যে আশেপাশে কি ধরনের কালার গুলো আছে, সেই কালার গুলোর উপর ভিত্তি করে সে ওই জায়গাটা ওই কালারটা রিপ্লেস করে দিচ্ছে। সিমিলার এটার ক্ষেত্রে যদি আসি, এটা যত বড় স্পট সেই হিসাবে বড় ছোট করে নেওয়া যেতে পারে। তবে প্রথম যে টুলটা আছে এটা ছোট ছোট স্পট গুলো রিমুভ করার জন্য সাধারণত ব্যবহার করা হয়ে থাকে, বড় স্পট রিমুভ এটাতে ততটা ভালো হয় না। যেমন এটার ক্ষেত্রে আসি, হালকা করে টেনে ছেড়ে দিলাম, তারপরে এটা, তাহলে আগের যদি আসি, আগে ছিল কতগুলো স্পট, এখন স্পট কম। প্রথম টুলটা আপনার স্পট এর জন্য আপনাকে কোনো সোর্স ফাইল কোনো কিছু নিতে হবে না, জাস্ট অনলি ক্লিক করা যেতে পারে, সে আশেপাশের কালার গুলো থেকে ওই যে জায়গায় স্পট সেই জায়গায় কালারটা সে রিপ্লেস করে দিবে। পরের যে টুলটা আছে সেটার ক্ষেত্রে আসি, এটা কিভাবে কাজ করে থাকে। এটা হচ্ছে হিলিং ব্রাশ টুল। এটা আবার একটু আলাদাভাবে কাজ করে থাকে। দেখেন আগের মতো করেই তো আমরা ব্রাশটা পাচ্ছি, এবার যদি আমরা ক্লিক করে টানি এবার কিন্তু আর নিচ্ছে না, একটা ওয়ার্নিং আসতেছে, অল ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজড টু রিফার দ্য ইমেজ। অর্থাৎ আমাকে একটা সোর্স পয়েন্ট নিতে হবে, আমাকে একটা সোর্স পয়েন্ট নিতে হবে যেটার সাথে আপনি কালারটা রিপ্লেস করতে যাচ্ছেন। আগের টুলটা কি করতো, সে অটোমেটেড নিয়ে নিত, আর পরের টুলটা সে অটোমেটেড নিবে না, আপনাকে নিচ থেকে দেখিয়ে দিতে হবে যে আপনি এখান থেকে কালারটা নেয়ার কথা বলতেছে আমরা ফটোশপে। তাহলে আমরা কোথা থেকে কালার নিব, এত দূর থেকে কালার নিব এমনটা কিন্তু না, আমরা কোনখান থেকে কালার নিব, সুপ এটার পাশ থেকে যেই কালারটা এই স্পটের সাথে ম্যাচিং হবে সেখান থেকে আমরা কালার পিক করব বা সোর্স করব। কালার পিক করার জন্য আপনি কিবোর্ড থেকে যখনই অল্টার চাপবেন দেখেন মাউসের আইকনটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ওইখান থেকে কালারটা রিপ্লেস হবে। তাহলে পাশ থেকে এখানে আমি কালারটা পিক করলাম, হালকা করে টেনে ছেড়ে দিলাম,
আবার এখান থেকে টেনে ছেড়ে দিলে ওই কালারটা চলে গেলো। সিমিলার এই কালারটা আমরা রিপ্লেস করতে যাচ্ছি, আপনি কোনখান থেকে রিপ্লেস করতে যাচ্ছেন? আপনি যদি চান এখান থেকে রিপ্লেস করবেন, তো এখান থেকে অল্টার চেপে ক্লিক করতে হবে। এই জায়গা থেকে নিতে যাচ্ছি, অল্টার চেপে এখান থেকে ক্লিক করতে হবে। কিন্তু এই কালারটা তো এখানে ম্যাচিং হবে না, এই কালারটা এখানে পারফেক্ট ম্যাচিং হবে না। পারফেক্ট কালার ম্যাচিং করার জন্য আপনাকে পাশ থেকে কালারটা পিক করতে হবে। ঠিক এখান থেকে যতটুকু স্পট ততটুকু স্পট পাশ থেকে অল্টার চেপে কালারটা পিক করলাম, আর হালকা করে টেনে ছেড়ে দিলাম। তারপর এটার ক্ষেত্রে আসি, সিমিলার একই জিনিস একটা টুল থেকে আরেকটা টুল করা যাচ্ছে। সিলেকশনে যেমন আমাদের অনেকগুলো ছিল, একই ভাবে এটাও কিন্তু করা যাচ্ছে। তো আপনাকে নির্ণয় করতে হবে যে এখন আমি কোন টুলটা দিয়ে কাজ করলে আমার ভালো হবে। ওকে, পারফেক্ট। তাহলে এটা আশেপাশের কালারটা সে নিচ থেকে নিয়ে নেয়। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুলের ক্ষেত্রে আপনি যদি ফাঁকা লেয়ার নেন, এই যে লেয়ার 1 এ, এটার ক্ষেত্রে এটা কাজ করবে না। যদি এটা নেই, এটা কাজ করবে না। কুড নট ইউজ দ্য প্যাচ টুল বিকজ দ্য সিলেক্টেড এরিয়া ইজ এমটি। অর্থাৎ প্যাচ টুলের ক্ষেত্রে এই ফাঁকা লেয়ারটা কাজ করে না। প্যাচ টুলের ক্ষেত্রে আপনার যে ব্যাকগ্রাউন্ড কপি, এটার উপর ব্যবহার করা যেতে পারে। প্যাচ টুলের জন্য ফাঁকা লেয়ার কাজ করে না। প্যাচ টুল কিভাবে কাজ করবে? প্যাচ টুলের জন্য আপনার যেটুকু এরিয়া আপনার স্পট এলাকা, সেটুকু এরিয়া ল্যাসো টুলের মতো আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে পুরোটা একটু ল্যাসো টুলের মতো আমি সিলেক্ট করলাম। আর যেটা কালারের সাথে আপনি ম্যাচিং করতে চাচ্ছেন স্ক্রিনের পাশের কালারের সাথে, সেটাকে টেনে পাশে ছেড়ে দেন। আবার সেই কালারটা ম্যাচিং করে এটা রিমুভ হয়ে গেছে। সিমিলার এখান থেকে এইটাকে আমি সিলেক্ট করলাম, পাশে এনে ছেড়ে দিলাম। তাহলে দেখেন এই কালারটাও চলে যাচ্ছে। এই পাশ থেকে এটা সিলেক্ট করে সাইডে ছেড়ে দিলেই এই কালারটা রিমুভ। পাশ থেকে এটা আসি, ছেড়ে দিলে এটাও রিমুভ। এটার ক্ষেত্রে আপনার কাজ করতেছে একটা করে টেনে কালারটাকে সিলেক্ট করে পাশে যেই কালারের সাথে ম্যাচিং করতেছেন সেটার উপর ছেড়ে দিতে হবে। আমি যদি টেনে এখানে ছেড়ে দিই, তাহলে দেখেন এটা কিন্তু ততটা পারফেক্ট ম্যাচিং হয়নি। যেমন স্কিন যে টোন থাকে সাইড থেকে, এটা কিন্তু নেই, একটু ব্লাডটা বেশি হয়ে গেছে। এটার জন্য পাশ থেকে দিয়ে দেন আপনি, যেখান থেকে আপনার এবার দেখেন এবার কিন্তু ম্যাচিং খাইছে। যে জুম করে দেখি আমরা সেই প্যাটার্ন গুলো বোঝা যাচ্ছে। অর্থাৎ পাশ থেকে যে জায়গায় কালারটা ম্যাচিং হবে সেই জায়গা থেকে আপনাকে একটা নিতে হবে। আর আরেকটু আমি দ্রুত রিভিউ করি। প্রথমটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। তাহলে এটা আপনাকে কোথাও থেকে সোর্স নিতে হবে না, ফটোশপ অটোমেটেড সে নিজেই যে আশেপাশের কালারগুলোর উপর ভিত্তি করে নিয়ে নিবে। কিন্তু এটা আপনার বড় বড় যেগুলো স্পট, এই যে এখানে বড় বড় স্পট দেখতেছি, এই বড় বড় স্পটের ক্ষেত্রে এটা পারফেক্ট ভাবে কাজ করে না। এটা সাধারণত ছোট ছোট স্পট রিমুভের জন্য খুব ভালো কাজ করে থাকে। এই ছোট ছোট স্পট রিমুভের জন্য ভালো কাজ করে থাকে। দ্বিতীয়টা যেটা হচ্ছে হিলিং ব্রাশ টুল, এটা হচ্ছে আপনার রিটার্চের জন্য পাশ থেকে আপনাকে সোর্স পয়েন্ট নিতে হবে, যেই কালারটা আপনি নিচ থেকে বসাইতে পারবেন। আমি চাইলে এই পাশ থেকে নিতে পারি, এই পাশ থেকে নিতে পারি, যেখানে ইচ্ছে সেখান থেকে নিতে পারেন। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে যেই জায়গায় এটার সঙ্গে স্কিন কালারটা মিলবে সেখান থেকে নিতে হবে। সাধারণত পাশের কালার গুলোই মিলে। এখান থেকে অল্টার চেপে আমাকে সোর্স পয়েন্ট নিতে হলো এবং সাইড থেকে এটা কালারটা রিপ্লেস টুল হয়ে গেল। তারপরটা ছিল প্যাচ টুল। প্যাচ টুলের ক্ষেত্রে আপনার যেখানে স্পট সেই এরিয়াটুকু আমাকে সিলেক্ট করতে হবে, তারপর সাইড থেকে টেনে যেখানে একই রকম কালার সেখানে টেনে ছেড়ে দিতে হবে। এই প্যাচ টুল এইভাবে কাজ করে থাকে। এরপরে আসে এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলে, আমি একটু পরে আসতেছি। তার আগে আমি আসতেছি হচ্ছে স্ট্যাম্প টুলের ক্ষেত্রে। এখান থেকে দেওয়া আছে ক্লোন স্ট্যাম্প টুল, এই টুলটার ক্ষেত্রে আসি। ক্লোন স্ট্যাম্প টুল কিভাবে কাজ করে? এখানে যদি আমরা আইকনটা লক্ষ্য করে দেখি ক্লোন স্ট্যাম্প টুলের, দেখেন আমাদের যে ভোটের যে সিল দেওয়া হয় বা এদিক থেকে কোনো কিছু আমরা যে সিল ব্যবহার করি, স্ট্যাম্প টুল ঠিক কিন্তু ওটাই। ঠিক যেভাবে আমরা ভোটের ক্ষেত্রে এক জায়গা থেকে কালি নিয়ে আরেক জায়গায় সিল দেওয়া হয়, ঠিক একই ভাবে কাজ করে, আলাদা কোনো কিছুই নেই। আইকনটাও তারা একই ভাবে কাজ করছে। ক্লোন স্ট্যাম্প টুলে আসলাম, এটা কি করবে? হুবহু কপি করবে। আগে যখন আমরা এখান থেকে কাজ করতাম স্পট হিলিং ব্রাশ টুলে, এরা কিন্তু হুবহু কপি করতো না। কিন্তু ক্লোন স্ট্যাম্প টুল আপনার হুবহু কপি করে থাকে। কেমন কপি? হুবহু কপি। এটাও আপনাকে সোর্স পয়েন্ট নিতে হবে। এটার জন্য আপনাকে সোর্স পয়েন্ট নিতে হবে। যদি ব্রাশের মতো করেই সবকিছু উপর থেকে, এটাকেও আপনাকে সোর্স পয়েন্ট নিতে হবে। যেমন এটার জন্য আমি এই চোখের সোর্স পয়েন্টটা এখান থেকে অল্টার চেপে এখানে ক্লিক করলাম। এবার যদি এখানে দিই, অপাসিটি কমানো আছে বা ফ্লো কমানো আছে, সব 100 করে দিলাম। এখান থেকে দেখেন চোখের মধ্যে একটা উপরে একটা চোখ চলে আসছে। অর্থাৎ যেখান থেকে আপনি সোর্স পয়েন্ট নেবেন ওটা হুবহু সে কপি করে।
যদি এখানে ক্লিক করে দেখেন ফেসটা আবার পাশে কিন্তু সে তৈরি করে ফেলছে। আর অন্যান্য গুলো আপনার হুবহু কপি করতো না, এটা হুবহু কপি করে। তবে এটা দিয়েও আপনার রিটার্স করা হয়ে থাকে, এটা দিয়েও রিটার্স করা হয়। তবে এটা দিয়ে কোথায় রিটার্স করা হয় থাকে, বিশেষ করে কিছু সেনসিটিভ এলাকায় এটা রিটার্স করা হয়ে থাকে, যেমন এখানে হাতের পাশে। যেমন এই স্পটটা যদি আপনারা লক্ষ্য করে দেখেন, এখানে একটা বিষয়, আমি যদি এখান থেকে সাইড থেকে কালার নিই, এই যে নখের যে কালার বা আঙ্গুলের যে কালার, এটা কিন্তু স্কিন কালারের সাথে মিলতেছে না। ঠিক এই ধরনের জায়গাগুলোতে আপনার সাধারণত ক্লোন স্টেম টুল ব্যবহার করা হয়ে থাকে। তো এখান থেকে কালার নিলাম বা এখান থেকে এটা কালারটা চেঞ্জ হয়ে গেল। আর যদি আপনি অন্যান্য টুলগুলো ব্যবহার করতেন, সে কিন্তু সাইড থেকে কালার নিয়ে এসে, অর্থাৎ যে নকের কালার, সেই কালারটা এনে এখানে বসিয়ে দেয়। এই জন্য তারপরে এখান থেকে এই যে সাইডের এই কালারগুলোর ক্ষেত্রে আপনার এটা, বিশেষ করে সেনসিটিভ এই কালারগুলোর ক্ষেত্রে এটা স্ট্যাম্প টুলটা ব্যবহার করা হয়ে থাকে। আর এটা সোর্সটা কোথা থেকে গ্রহণ করতেছে, আমি যখন অল্টার টেপে এখানে ক্লিক করতেছি, দেখেন উপরে একটা প্লাস আইকন চলে আসছে, তার মানে ওখান থেকে সে সোর্সটা গ্রহণ করতেছে। যদি এখানে ক্লিক করলাম, উপরে দেখেন একটা প্লাস আইকন, তার মানে ওই কালারটা এনে সে এই জায়গায় এনে বসিয়ে দিচ্ছে। জাস্ট ক্লোন স্ট্যাম্প টুল এভাবেই কাজ করে, যেখান থেকে সোর্স নিচ্ছেন ওটা হুবহু কপি করে দিয়ে দিচ্ছে। ক্লোন স্ট্যাম্প টুল দিয়েও রিটার্স করা যেতে পারে, বা অন্যান্য প্রত্যেকটা টুল দিয়ে রিটার্স করা যেতে পারে। তারপরে যেমন এই জায়গাগুলোর ক্ষেত্রে ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করা হয়ে থাকে। যদি লক্ষ্য করে দেখি, কপালের মধ্যে একটা ভাঁজ আছে, আপনি যখন অন্য টুলগুলো দিয়ে রিটার্স করবেন, যেমন স্পোর্ট দিলাম, এই কপালের ভাঁজটা দেখবেন এটা নষ্ট হয়ে যাচ্ছে, বা এখান থেকে এটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ক্লোন স্টেম টুল দিয়ে যখন করবেন, তখন এটা কিন্তু নষ্ট হবে না। যেমন এখান থেকে এই ভাঁজটা আমি অল্টার চেপে ক্লিক করলাম, ঠিক ওইভাবে ক্লিক করলাম, তাহলে ওই ভাঁজটা দেখেন সেম ওইভাবেই কিন্তু চলে আসছে। তাহলে ক্লোন স্টেম টুল হুবহু কপি করে থাকে। তো এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম, এখান থেকে কি কারো কোনো প্রশ্ন আছে? আপনারা কি এরকম ছোট ছোট যেগুলাতে স্পট আছে, যারা ফটোশপে নতুন আর কি ইলাস্ট্রেটর করে আসেন, তারা কি রিটার্স করতে পারবেন? জি ভাইয়া পারবো। হ্যাঁ, কপালে ভাঁজ দূর করা যাবে। কপালের ভাঁজটা, হ্যাঁ এটাও করা যাবে। আপনি কপালের ভাঁজটার জন্য ভিতর থেকে কিছু ফিল্টার ইফেক্ট করে আমাদের এই কপালের ভাঁজটাও তুলে দেওয়া যাবে, এটা যেটা হাই প্রেস ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু আমি ওটাতে ডিটেলসে আপাতত যাব না, আপাতত শুধু আমরা আপনারা বেসিকটা রাখি। ডিটেলসে যাওয়ার জন্য আমরা শেষের দিকের ক্লাসগুলোতে যাব। কপালের ভাঁজ থেকে শুরু করে আমরা যদি এভাবে রিটার্স করে দিই এটাকে, কপালের ভাঁজটা তুলে দেওয়ার জন্য, তো এটা আপনার ততটা পারফেক্ট হবে না। যদি দেখেন ততটা পারফেক্ট হবে না। ইফেক্ট থেকে কিছু হাই এন্ড রিটার্স আছে, সেটার ক্ষেত্রে করা যেতে পারে। ওকে। ওকে, আর এখন আমাদের এখান থেকে বাকি আছে কন্টেন্ট এয়ার মুভ টুল। আমি একটু পরে প্রশ্ন করব যে কোন টুলটা কিভাবে কাজ করে, প্রত্যেকটা বলছিলাম। এখন যেমন হচ্ছে ছোট স্পটের ক্ষেত্রে স্পট হিলিং ব্রাশ টুলটা ভালো কাজ করে থাকে। কারণ কোনটার ক্ষেত্রে কোনটা কাজ করে, এটা আপনাকে নিজে নির্ধারণ করতে হবে যে কখন আমি কোনটা ব্যবহার করব। যখন যেটা দিয়ে ভালো একটা আউটপুট পাবেন, তখন আপনি সেটা ব্যবহার করবেন। এবার আসি কন্টেন্ট এয়ার মুভ টুল। এটা অনেক মজার টুল। এটার আবার দুটা মোড আছে। আর যদি উপরের দিকে অপশন বারে দেখেন, এগুলো সবগুলো অনেকটা ব্রাশ টুলের মতো কাজ করে, এই জন্য এগুলোর অপশন বারে আসতেছি না। তবে কন্টেন্ট এয়ার মুভ টুল এটা আপনার দুভাবে কাজ করে থাকে, একটা হচ্ছে মুভ আর একটা হচ্ছে এক্সটেন্ড। অপশন বারে যদি দেখি, একটা হচ্ছে মুভ আর একটা হচ্ছে এক্সটেন্ড। মুভ কি করে, কিছু অপ্রয়োজনীয় কোনো কিছু যদি থাকে, যেমন সাইড থেকে এক জায়গায় আপনার এটা থাকার কথা ছিল, কিন্তু আপনি এটা আরেক জায়গায় নিয়ে যাওয়ার প্রয়োজন, ঠিক এই ধরনের কোনো কিছুর ক্ষেত্রে আপনি এই টুলটা ব্যবহার করা যেতে পারে। এক্সাম্পল স্বরূপ এই ইমেজটা, এখানে যে আমরা আকাশে যে বেলুনগুলো দেখতেছি, এই বেলুনটা আমার এখানে থাকার কথা না, বা এটা আমার নিচের দিকে থাকার কথা ছিল। ঠিক এই ধরনের কিছু ইমেজের ক্ষেত্রে আপনি খুব সহজে কোনো অবজেক্টকে মুভ করে নিতে পারবেন, এক জায়গা থেকে অন্য জায়গায় পারফেক্ট ভাবে মুভ করে নেওয়া যেতে পারে। কন্টেন্ট এয়ার টুল, প্রথমত আমরা এটা মুভে ক্লিক করলাম, তারপরে এটাকে আমি মুভ করে সাইডে নিয়ে আসতে যাচ্ছি। এটাকে ল্যাসো টুলের মতো ফ্রিলি ভাবে চারপাশ থেকে এটা সিলেকশন করে নেন। ফ্রিলি ভাবে এটা চারপাশ থেকে সিলেকশন করে নিলাম, জাস্ট শুধু টেনে এটা মুভ করে সাইডে ছেড়ে দেন। তাহলে দেখেন এটা এমন ভাবে মুভ হচ্ছে, পিছনের যে কালারটা সে অটোমেটেড এটা পুরো কালারটা ফিল করছে, এবং এখানে যে এনে বসাইছি সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। এটা ছোট ছোট অবজেক্টের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে, কিন্তু খুব বড় অবজেক্ট হলে সেক্ষেত্রে অনেকটা কালারের সাইড থেকে এজ বরাবর এটা প্রবলেম দেখা দেয়। সিমিলার এটাকে যদি আমরা এক পাশ থেকে আরেক পাশে মুভ করে নিয়ে যেতে চাই, এটাকে জাস্ট ল্যাসো টুলের মতো চারপাশ থেকে আমরা যতটা কাছ থেকে সিলেক্ট করবেন তত ভালো।
এটাকে ধরলাম, একটু এখানে এক্সট্রা চলে আসছে, এটাকে অ্যাড করে নেওয়া যেতে পারে। আচ্ছা থাক, এটাকে ধরে মুভ টুল নিয়ে সাইডে এখানে সরিয়ে দিলাম। তো দেখেন ঠিক একই ভাবে আগের জায়গায় এখানে আকাশটা সব পুরো গ্যাপটা পূরণ করে দেওয়া হয়েছে, আর এপাশ থেকেও এটা নিচ থেকে চেঞ্জ হয়ে গেছে। সিমিলার ভাবে বড়টা করলে এটাও হবে, যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ডের আকাশের কালারটা একই রকম, এই জন্য এটা খুব ভালো কাজ করতেছে। এখান থেকে যে কোনো জিনিস মুভ করা যেতে পারে। আরেকটা মুভের পাশাপাশি দেখেন এক্সটেন্ড, এক্সটেন্ডটা কি করে? এটা এক্সটেন্ড শব্দের অর্থ হচ্ছে আমরা জানি যে বর্ধিত। এটা আপনার কোনো কিছুকে বড় করে দেয়। এক্সাম্পল স্বরূপ যদি আমরা ইমেজের ক্ষেত্রে আসি, এক্সটেন্ড এর ক্ষেত্রে যেমন এখানে আমি একটা গাছের ছবি, এটাকে আমরা নিলাম, এটাকে বড় করে তোলা, এখান থেকে এবার মোড থেকে এটা এক্সটেন্ড করলাম, এটাকেও একটা কন্ট্রোল দিয়ে কপি করে নিচ্ছি। এই গাছটা বর্তমান খাটো, এটাকে আপনি খুব সহজে লম্বা করে দিতে পারবেন। এটাকেও ঠিক সিমিলার ভাবে ল্যাসো টুল দিয়ে সাইড থেকে যতটা কাছ থেকে পারা যায় আপনি এটাকে সাইড থেকে নেন। এখানে কিছু জিনিস মিসিং গেছে, এটা যোগ করে নিই। ওকে, এবার যদি আমরা এই গাছটাকে ধরে এক্সটেন্ড থেকে টেনে হালকা করে উপরে বড় করে দেই, দেখেন সে আশেপাশের কালার গুলো নিচ থেকে ম্যাচিং করে এটা ঠিকঠাক করে ফেলবে। এবার যদি আসি, আগের গাছটা দেখেন, আগের গাছটা ছিল ছোট, এখন এটা লম্বা। আগে ছোট এবং হচ্ছে এটা লম্বা। সে ঠিক সিমিলার ভাবে জুম করেও যদি দেখি, এখানকার কালার গুলো, গাছটার যে জয়েন দেওয়ার বিষয়গুলো সে অটোমেটেড করছে। এই এক্সটেন্ড শুধু এটা বর্ধিতই শুধু করে না, এটা আবার কপিও করে, এটাকে আবার কপিও করে। যেমন এখানে আমার একটা বেলুন আছে, আমি চাচ্ছি যে 4-5টা অনেকগুলো বেলুন করে ফেলবো, সেটাও এক্সটেন্ড দিয়ে করা সম্ভব। এবং সে অটোমেটেড কালার ম্যাচিং করবে। মুভে থাকলে এটা আপনার মুভ করতেছে, আর এবার এটা কপি করবে। এটা সাইড থেকে এটা আরেকটা এখানে তৈরি করলাম। তো দেখেন এখানে এবার মুভ হয়নি, আরেকটা কপি করছে এবং সাইডের কালার গুলো সে ম্যাচিং করতেছে। আর এখানে একটা সেটিং বাটন আছে, এটা আপনি পুরোটাই ঠেকায় দিতে পারেন, অর্থাৎ 10 আর 5 করে দিতে পারেন, তাহলে সে আরো বেশি পারফেক্ট ভাবে কাজ করে। এটাকেও যদি আমরা এক্সটেন্ডে নেই, এটাও আপনার একটার সঙ্গে আরেকটা সে কপি করে ফেলবে। এই কন্টেন্ট এয়ার মুভ টুলের আরো একটা মজার বিষয় হচ্ছে কি, কোনো কিছু অবজেক্টকে রিমুভ করে ফেলা, যেটার একটা কাজ পোস্ট করছিলেন। আচ্ছা ভাইকে দেখতেছি না, উনি ওনার পোস্টে একটা ওয়ালে পোস্ট করছেন, কোনো কিছুকে রিমুভ করে ফেলা কন্টেন্ট এয়ার মুভ টুল দিয়ে করা যেতে পারে। তো এটা এখান থেকে না, এটা এডিটের ভিতর থেকে। যেমন এখান থেকে চাচ্ছি যে আমি এই অবজেক্টটা এখানে রাখবো না, এটাকে আমি এখান থেকে এটা ধরলাম, উপর থেকে এডিট থেকে ফিল থেকে এখান থেকে কন্টেন্ট এড করে জাস্ট ওকে। তো দেখেন এটা আমার আকাশ থেকে পুরোটাই গায়েব হয়ে গেছে, এমনকি পুরো আকাশটাও ক্লিয়ার হয়ে গেছে। আমরা যদি চাই যে এখানে এগুলো রাখবো না, এগুলো আপনার আকাশটা মেক শিওর সে অটোমেটেড ক্লিয়ার করে ফেলবে। জাস্ট এডিট ফিল, এখানে একটু মিসিং করছিলাম, এটা আরেকবার সিলেক্ট করে নিই, এডিট ফিল কন্টেনার মুভ টুল। যদি দেখি তাহলে দেখেন পুরো আকাশটা সে ক্লিয়ার করে একইভাবে করে ফেলছে। এখন অনলি একটা, এটার আরো একটা এক্সাম্পল হিসেবে আমরা যদি আপনি বড় ইমেজ নেন, সেটাতেও এটা ভালো যথেষ্ট কাজ করে থাকে। যে বিশেষ করে আমাদের পার্সোনাল কিছু ছবির ক্ষেত্রে সাইড থেকে কিছু অপ্রয়োজনীয় জিনিস চলে আসে, সেগুলো খুব সহজে এখান থেকে রিমুভ করা যেতে পারে। যেমন এখান থেকে আমরা ছোট জিনিসও রিমুভ করবো, বড় জিনিসও রিমুভ করবো। এখান থেকে কয়েকজনকে দেখতেছি যেটা হচ্ছে আমাদের অপ্রত্যাশিত যদি হয়, কারণ ইনাকে আমি চাচ্ছি যে এখান থেকে রাখবো না, তাহলে ইনাকে সাইড থেকে আপনি সিলেক্ট করলেন, শর্টকাট হচ্ছে শিফট F5, উপর থেকে ক্লিক করলেই এটা রিমুভ। সিমিলার ইনাকে চাচ্ছি না আমি, এখান থেকে জাস্ট সিলেক্ট করলাম, রিমুভ, সেটা সব ম্যাচিং করে নিচ্ছে। এমনকি আপনি যদি বড় অবজেক্টটা করতে চান, এপাশ থেকে এই মডেলটাকে রাখবো না, এটাও সে কমপ্লিট আশা করি করতে পারবে। বড়র ক্ষেত্রে যদিও ভালো কাজ করে না, তারপর আমরা ট্রাই করে দেখি এটাকে যতটা কাছ থেকে নেওয়া যায়।
এবার যদি সেম ফিল করে দিই তো এটাকেও সে রিমুভ করে ফেলবে। তো দেখেন এখানে যে পিছনের আকাশটা ছিল সেটাও সে কিন্তু ঠিকঠাক করে নিয়ে নিছে, কিন্তু এখানে দুইটা মানুষের তো তিনটা ছায়া হবে না, ছায়াটাকেও করে ফেলা যেতে পারে। ছায়াটাকেও সিলেক্ট করলাম, ছায়াটাও পুরোটা রিমুভ করে ফেলছে। এই ছিল রিটার্চ এর কাজ। এখন যদি আমরা রিটার্চ এর কাজ থেকে একটা ইমেজ দিচ্ছি, আমরা কি এটার কাজ করতে পারবো? একটু ওয়েট করেন। এই ইমেজটাকে আমরা কি এখন পুরোটা রেজিস্টার করতে পারবো রিটার্চ এর মাধ্যমে? এই যে সাইট থেকে যে স্পট গুলো দেখতেছি বা এগুলো, হ্যাঁ ভাই সম্ভব। জি ভাই পারবো। শুধুমাত্র কি দুইজনেই পারবেন? এদিকে যারা আছেন তারা কি পারবেন না? জি ভাইয়া পারবো। জি ভাইয়া পারবো। ভাইয়া Thank you so হোয়াটসঅ্যাপ much. গ্রুপে একটা ইমেজ দেওয়া আছে, ওইটা কি এই টাইপের রিটার্চ? কোনটা? ভাইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছি। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি কত নাম্বার গ্রুপে দেওয়া আছে? 67 57। 67 67 গ্রুপে তো আমি জয়েন নেই তো ভাই। 57তে হ্যাঁ, আছে, ওইটাও 67। রিটার্চ করা, হ্যাঁ ওইটাও ভাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে। আচ্ছা জানি না, যেমন আমি একটু জাস্ট হেল্প করে দেখি। এখন দেখেন আপনাকে কিছু বিষয় লক্ষ্য করতে হবে। ভালো কোয়ালিটির কাজ করতে হলে আমাদের লোকালে যে কাজগুলো করা হয়ে থাকে সেগুলো কিন্তু আমরা একটু ফর্সা করে দিলে বা একটু স্পট রিমুভ করলে কিন্তু আমরা অনেক খুশি হয়ে যাই, কিন্তু বাইরের দেশে তারা অনেক বেশি কোয়ালিটিফুল কাজ চায়। কারণ আপনাকে এখন ঠিক করতে হবে আসলে আমাকে কোন কোনটা এখানে ব্যবহার করলে পারফেক্টলি ভাবে এটা রিটার্চটা হবে, এমন ভাবে করতে হবে যেন এটা কোনোভাবে এটা বোঝা না যায়। যদি আমরা দ্রুত করতে চাই এখান থেকে হিলিংটা বেশি ব্যবহার করি আমি। যেমন এখান থেকে সাইড থেকে যদি আপনি কিছু কিছু লক্ষ্য করে থাকেন, যেমন এই যে হেয়ারের পাশে কানের পাশে যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আপনি স্টেম টুল ব্যবহার করবেন, যে কোনটার ক্ষেত্রে কোনটা ব্যবহার করলে আমার বেশি পারফেক্ট হবে এটা আপনাকে নির্ভর করতে হবে। যে আমি ক্লোন স্টেম টুল এখন ব্যবহার করব, না হিলিং ব্রাশ টুল ব্যবহার করব, না প্যাচ টুল ব্যবহার করব, এটা আপনাকে খুঁজে বের করে কাজটা করতে হবে যেন কালার থেকে শুরু করে কোনোটাই আপনার নষ্ট না হয়ে থাকে। এই জিনিসটা করা যেতে পারে। এটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে ভাই, এটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে, এটার কাজ আলাদা, এটার কাজ আলাদা। আর ব্যাকগ্রাউন্ড ইউজ নিয়ে আমরা একেবারে ডিটেইলসে একটা আসবো, কারণ ব্যাকগ্রাউন্ড ইউজ নিয়ে আমরা ফাইবারে কাজ ট্রেনের করব। কালার গুলো ভাইয়া কিরকম জানো? জি ভাই, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে। আর এটার সাইড থেকে যদি এটা সম্ভবত টেনে বাড়ানো হয়েছে কি সাইড থেকে, যেমন এটা টেনে, হ্যাঁ বুঝতে পারছি, এটা হয়তো টেনে বাড়ানো হয়েছে সাইড থেকে। তো এটার ক্ষেত্রে প্যাটার্ন মিলানোটা আবার কঠিন। যেমন এখানে চ্যানেলের ক্ষেত্রে দেখেন একটা প্যাটার্ন আছে, যে লাইন লাইন প্যাটার্ন আছে, এই প্যাটার্ন মিলানোটা আবার তুলনামূলক কিন্তু কঠিন। আর কালারটা একটু ব্রাইট করে দিছে এই সাইডে, এখানে হ্যাঁ শ্যাডো ক্লাইটটা একটু, এটা যেটা হচ্ছে কার্ভ বাড়াই দিলে হয়ে যায়, কার্ভ কালার ব্রাইট করে সেটাও আমরা আসবো, যেটাকে কার্ভ করলে কালারটা ব্রাইট হয়ে যাবে। এটারই চাচ্ছি কালার ব্রাইট করতে, যেমন যদি আসি, সরি এই কালার ব্রাইট হয়ে যাচ্ছে, কালার ব্রাইট করার জন্য সামনে আসবো। সাধারণত অন্য একটা ক্লাসের ক্ষেত্রে আপনাদের কিছু কিছু টপিক আমি দ্রুতই দেখাচ্ছি, আমি তাহলে অন্য একটা ক্লাসের টপিকে চলে যাই। আজকে যদি ওভারঅল দেখি ক্লাস ছিল এটাই। আর আমি আপনাদের ফেসবুক গ্রুপে যেটার কথা বললাম এটা পোস্ট করতেছি, ওই ইমেজটা আপনাদের হোমওয়ার্ক হিসাবে এটা থাকতেছে। আর নিচ থেকে আপনারা কিছু রিসার্চের জন্য ইমেজ সিলেক্ট করবেন, এটা আমি পোস্ট করতেছি। এটা আপনারা পুরোটাই বিফোর আফটার করে পোস্ট করবেন। বিফোর আফটার কি আমরা করতে পারবো? যেমন একটু আগে কয়েকটা আমি বিফোর আফটার করছিলাম, আগে পরে। জি ভাইয়া পারবো। জি স্যার। জি ভাই পারবো। এমন কেউ আছেন যে পারবে না? থাকলে বলতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি। পরের ক্লাসের টপিকে দেখি এখানে কোন টপিকটা দেখা যেতে পারে। ব্যাকগ্রাউন্ড ইফেক্টটা আজকে আসবে কিনা চিন্তা করতেছি। এখন কয়টা বাজে? 2:38। ব্যাকগ্রাউন্ড ইফেক্ট টপিকটা আসা যেতে পারে। আচ্ছা আমরা তাহলে আসি। যথেষ্ট টাইম আছে, যে আছে জি কভার করা যথেষ্ট যাবে। টাইম আছে। তো ব্যাকগ্রাউন্ড ইফেক্ট বিষয়টা আজকে আসি। ব্যাকগ্রাউন্ড ইফেক্ট, আচ্ছা ভাই এই যে সাদা কালো যে ছবিটা আছে ওটা কিভাবে কালার করা যায়? মানে পুরনো যে সাদা কালো ছবিটা দেখাইলেন, হ্যাঁ ওইটা যদি একটু দেখাতেন যে সাদা কালো ছবিটা আর কি আমাদের আচ্ছা সাদা কালো ছবিও ভাই কালার, আমি কালারে ক্লাসের দিন ওই ইমেজটা দেখাবো। সাদা কালো ইমেজটাকে কিভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে কালারফুল করা যেতে পারে কালারে ক্লাসের দিন।
ঠিক আছে ভাই, যেহেতু আচ্ছা। এটা রিসার্চের ক্লাস এজন্য রিসার্চের বিষয়টা রাখলাম। রেক্টেঙ্গুলার বা ইলিপস টুল সব উপরের গুলোর মতোই আপনি ইচ্ছা মতো শেপ ক্রিয়েট করতে পারতেছেন, কিংবা আপনি চাইলে শিফট বাটন চেপে এটাকে পারফেক্ট একটা বর্গ তৈরি করতে পারতেছেন, ঠিক উপরে যেভাবে সিলেকশন গুলো তৈরি করতেছিলাম একই ভাবে। তবে শেপের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে এটা অটোমেটেড নিচ থেকে লেয়ার ক্রিয়েট করে, অটোমেটেড লেয়ার ক্রিয়েট করে। এবং শেপের কালারটা আপনি চাইলে লেয়ার থেকে এটা চেঞ্জ করা যেতে পারে। এই ছোট্ট করে একটা চারপাশে চারটা আইকন দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার শেপের লেয়ার। এটাতে যদি আমরা এক ক্লিক করি, ডাবল ক্লিক করি, তাহলে এখান থেকে আপনি কিন্তু এই শেপের কালারটা চেঞ্জ করতে পারতেছেন, যেটা কিন্তু আমরা এগুলোর ক্ষেত্রে পারতাম না। আর সামনে যতগুলো ডিজাইন করব আমরা সবগুলো শেপগুলো থেকেই করব। এখান থেকে যেভাবে কালারটা চেঞ্জ করতেছি ইচ্ছা মতো এখান থেকে কালারটা চেঞ্জ করা যেতে পারে। এবার যদি শেপের দিক থেকে আসেন, অন্যান্য যেমন আপনার রাউন্ডেড, তারপর হচ্ছে ইলিপস, এরকম কয়েকটা আরো টুল আছে, রাউন্ডেড কিংবা অন্য আরো কয়েকটা টুল আছে। যেমন এটা যদি আসি, এটার ক্ষেত্রে যখন আপনি ক্লিক করবেন সাইড গুলো দেখেন, কর্নার গুলো, এটা আমার রাউন্ড চলে আসে। আপনি এটা কতটা রাউন্ড করবেন সাইড থেকে অটোমেটেড একটা প্রপার্টিস অন হয়ে যায়। যদি এটা আপনার না অন হয় তাহলে উইন্ডো থেকে এই যে প্রপার্টিস এটা মার্ক করবেন। আপনি কর্নার গুলো কতটা রাউন্ড করবেন, আপনি চাইলে একসঙ্গে সবগুলো রাউন্ড করতে পারেন। এই যে উপর থেকে লেখা আছে 35 রেডিয়াস, অর্থাৎ আমি এটা 35% পিক্সেলের রাউন্ড হবে। আমি যদি দিই এটা হচ্ছে 70, এবার দেখেন আগের থেকে এটা আরো বেশি রাউন্ড হবে। তাহলে আগের থেকে দেখেন এটা আরো বেশি রাউন্ড হয়েছে। ওভারঅল চারপাশ থেকে আপনি যতটা রাউন্ড করতে চাচ্ছেন সেটা উপর থেকে আপনি যত রেডিয়াস করে দিবেন তত বেশি রাউন্ড হবে। 35ই রাখলাম। আর আমরা যদি চাই যে নির্দিষ্ট একটা কর্নার রাউন্ড করব, আমি চাচ্ছি শুধুমাত্র এ পাশের কর্নারটা রাউন্ড করব বা এ পাশের কর্নারটা রাউন্ড করব, তাহলে এখান থেকে দেখেন প্রপার্টিস থেকে এখানে কর্নার বরাবর আপনার রাউন্ড করার জন্য 4টা অপশন চলে আসছে। আমি যদি এখান থেকে একবারে এটা 100 দেই ইন্টার, তো সবগুলো দেখেন একবারে এটা 100 পিক্সেল রাউন্ড হয়ে গেছে। আর যদি একটা একটা করে করতে চাই শুধুমাত্র এই পাশেরটা, তাহলে এখানে যে একটা লক দেখা যাচ্ছে শিকল, এটা আপনাকে তুলে দিতে হবে। এবার শুধুমাত্র নির্দিষ্ট করে একটা কর্নার আপনি কাজ করতে পারেন। যদি আমি এটা 500 দেই, তো এটা দেখেন একবারে 500 রাউন্ড হয়ে গেছে। আপনি যতটুকু রাউন্ড করতে যাচ্ছেন এই লকটা তুলে দিয়ে করা যেতে পারে। আমি চাচ্ছি যে এই কর্নারটা রাউন্ড হবে না, এটা হচ্ছে 0, আর এই পাশের কর্নারটাও 0। এই দুটো কর্নার এখন আমার রাউন্ড নেই, আর শুধুমাত্র এই কর্নারটা আমার রাউন্ড হয়ে গেছে। তাহলে এই কর্নারটা আপনি কর্নার ভিত্তিক রাউন্ড করা বা না করা এটা করা যেতে পারে ফটোশপের ক্ষেত্রে এরকম। আর 2021 ভার্সন কেউ যদি ইনস্টল করে থাকেন, 21 ভার্সনে এটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে। 21 ভার্সনে অনেকটা ইলাস্ট্রেটরের মতো। পরের টুলগুলোতে আমি যাচ্ছি, তার আগে উপর থেকে কিছু বিষয়গুলো আসি। এখান থেকে একটা শেপ ক্রিয়েট করলাম। এটা আপনার কয়েকটা মোডে কাজ করে থাকে। এই শেপের ক্ষেত্রে এটারও আবার কয়েকটা মোড আছে। এক নাম্বার হচ্ছে শেপ মোড, পাথ মোড, আর একটা হচ্ছে পিক্সেল মোড। শেপ মোড, পাথ মোড, আর একটা হচ্ছে পিক্সেল মোড। শেপ মোডটা হচ্ছে আপনার শেপ ক্রিয়েট করে, সিম্পল ভাবে শেপ। যেটা পাথ শব্দের অর্থ হচ্ছে পথ। সাইড থেকে লেয়ার চ্যানেল, এখানে যদি পাথ দেখেন এখানে হচ্ছে পাথ হচ্ছে কি আপনার এখান থেকে কিছু লাইন দেখতে পাবেন। আপনি যদি ভিতর থেকে আসি আমরা, এখান থেকে দেখেন কিছু কিছু পয়েন্টার দেখা যাচ্ছে, এগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলা হয় থাকে। এটার ভিতরে কিছু পয়েন্ট দেখতে পাবেন, এটা কি পাথ বলা হয় থাকে। যদি আমি এখান থেকে শেপ থেকে পাথ করে দিই আর এখান থেকে যদি ক্রিয়েট করি, তাহলে দেখেন জাস্ট শুধু একটা করে লাইন দেখা যাচ্ছে, এটাকে বলা হয় পাথ মোড। সাধারণত শেপের মধ্যে ততটা প্রয়োজন পড়ে না, পেন টুলের মধ্যে প্রয়োজন পড়ে। মানে পাথ মোডে ক্রিয়েট করতে চাইলে শুধুমাত্র পাথ শো করাবে, অর্থাৎ কঙ্কাল তন্ত্রের মতো, ভিতর দিক থেকে কঙ্কাল তন্ত্রের মতোই অনেকটা। এটা কিভাবে পয়েন্টার দিয়ে তৈরি হয়েছে সেটা আপনাকে শো করাবে। আরেকটা হচ্ছে পিক্সেল মোডটা হচ্ছে কি সিম্পল ভাবে উপর থেকে আমরা যে কালার অ্যাপ্লাই করতাম ঠিক একই ভাবে কাজ করে। যেমন অল্টার চেপে ব্যাক চেপে এখানে কালার অ্যাপ্লাই করতাম, এখানে দেখেন এখান থেকে কিন্তু আমরা ইচ্ছা মতো কালারটা চেঞ্জ করতে পারতেছি না, শেপ মোডে যেভাবে পারি ঠিক পিক্সেল মোড একই ভাবে কাজ করে থাকে। যদি আমি উপর থেকে এটাকে পিক্সেল মোড করে দিই, এবার দেখেন এটা কিন্তু আর শেপে থাকতেছে না, অটোমেটেড কালার নিয়ে নিচ্ছে এবং কালারটাও আপনি চেঞ্জ করতে পারতেছেন না। এই 3টা মোডের মধ্যে বাকি 2টা মোড তেমন একটা প্রয়োজন পড়ে না, শুধু শেপ মোডটাই আপনার সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে। শেপ মোডে আপনি ইচ্ছা মতো শেপ ক্রিয়েট করতে পারতেছেন। শেপের মধ্যে আবার 2টা কালার আছে, একটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে স্ট্রোক কালার। যেমনটা আমরা ইলাস্ট্রেটে করে আসছি, একটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে স্ট্রোক কালার। ফিল কালার হচ্ছে ভিতরের যে কালারটা সেটাকে বলা হয় ফিল কালার। এখান থেকে আপনি ইচ্ছা মতো এই ফিল কালারটাকে আপনি চেঞ্জ করে নিতে পারতেছেন, ইচ্ছা মতো কালারটা চেঞ্জ করে নেওয়া যাচ্ছে। আর স্ট্রোক কালার হচ্ছে বাইরের কালারটা, যেটাকে আমরা বর্ডার হিসেবে বলতে পারি। স্ট্রোক থেকে আমি এখানে দিচ্ছি ব্লু কালার,
আর এটা যদি জুম করে দেখি, দেখেন সাইড থেকে হালকা করে একটা ব্লু কালার দেখা যাচ্ছে। এটা হালকা করে ব্লু কালার দেখা যাচ্ছে, এটা আসলে ছোট করে দেওয়া আছে, এই জন্য আমরা ভালো করে দেখা যাচ্ছে না, জুম করে দেখতে হচ্ছে। পাশে এখানে একটা সাইজ দেওয়া আছে, এখান থেকে আপনি যখন এটা বাড়াচ্ছেন, যদি বাড়াই দেখেন সাইজ, এটা আমার এটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যতটুকু বর্ডার রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে পিটিতে বড় হচ্ছে। আপনি যতটা বড় করবেন সেট থেকে আমার ততটা এই শেপটা, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে স্ট্রোক, স্ট্রোক আপনার ততটা বড় হচ্ছে। তাহলে এটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে স্ট্রোক। আর উপরে যদি এই অপশন গুলো আসেন, এটা হচ্ছে ফিল কালার অফ করে দিবে, অর্থাৎ ফিল কালার আমার থাকবে না, এটা হচ্ছে ফিল কালার অফ। পরে যেটা, এটা হচ্ছে সলিড কালার। এই যে একটা করে যে কোনো কালার নিচ্ছি, এটাকে বলা হয় সলিড কালার। পরের যেটা, এটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট নিয়ে ডিটেইলসে একটা ক্লাস আছে, অর্থাৎ দুই বা ততোধিক কালারের মিশ্রণকে গ্রেডিয়েন্ট বলা হয় থাকে। এটা হচ্ছে শেপের মধ্যে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাইর জন্য। 3 নাম্বার যেটা আছে, এটা হচ্ছে প্যাটার্ন। প্যাটার্নও আমরা ক্রিয়েট করে দেখব। বিভিন্ন ধরনের প্যাটার্ন ফটোশপ থেকে দেওয়া আছে এবং আমরা নিজেরাও প্যাটার্ন ক্রিয়েট করতে পারি। সেই প্যাটার্নের ক্লাসে যখন আসবো তখন দেখবো এটা প্যাটার্ন ব্যবহার করা যেতে পারে শেপের মধ্যে। আর সবশেষে যেটা আছে, ঠিক ওই কালার প্লেট, এটা সলিড কালারের দিক থেকে আসবে। এখান থেকেও কালার চুজ করা যেতে পারে, শেষে এখান থেকেও কালার চুজ করা যেতে পারে। এবার আমরা তাহলে আসি স্ট্রোক নিয়ে ডিটেলসে। স্ট্রোকের আপনি এখান থেকে হয়তো বাড়াইতে কমাইতে পারতেছেন, এখান থেকে স্ট্রোক বাড়াইতে কমাইতে পারতেছেন, কিন্তু স্ট্রোকের আরো কিছু অপশন আছে, বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে এটা প্রয়োজন হয়ে থাকে। যদি এখান থেকে আমরা স্ট্রোকে ক্লিক করি, যেমন এখানে দেখেন ড্যাশ ড্যাশ, তাহলে স্ট্রোক গুলো আমার ড্যাশ আকারে আসতেছে। এটা যদি দিই পয়েন্ট আকারে, বিভিন্ন পয়েন্ট আকারে এখানে আসতেছে। নিচের দিকে অ্যালাইন ক্যাপস কর্নার লেখা আছে, আমরা ডিটেলস থেকেই করি। এখান থেকে মোর অপশনে যখন আপনি ক্লিক করতেছেন, তখন দেখেন আরেকটা পপআপ মেনু চলে আসতেছে এই স্ট্রোককে মডিফাই করার জন্য। প্রিসেট আমরা জানি পূর্বে থেকে সেট করা বিভিন্ন রকম ডিজাইন, যেটা পূর্বে থেকে সেট করে দেওয়া আছে। আমরা এখন নিচ থেকেও এই ডিজাইনটা করতে পারি। প্রথমত আসি অ্যালাইন জিনিসটা কি। এখানে 3টা অপশন পাওয়া যাচ্ছে, ইনসাইড, সেন্টার, আউটসাইড। ইনসাইড হচ্ছে কি শেপের ভিতরের দিকে এটা থাকবে, শেপের ভিতরের দিকে আমার বর্ডারটা থাকবে। সেন্টার দিলে উভয় পাশ থেকে থাকবে, এই যে পাতের বাইরেও আছে ভিতরেও আছে। আর যদি আউটসাইড দিই, তাহলে শেপের এটা বাইরে থেকে থাকবে। ইনসাইড ভিতরে, আউটসাইড বাইরে এবং ভিতরে দুটা মিলেই, আর হচ্ছে আউটসাইড একেবারে বাইরে। এরপর আসে যে ক্যাপস। এই ক্যাপসটার ক্ষেত্রে কি আসতেছে, ক্যাপসটা হচ্ছে এটা আমাদের ড্যাশ ড্যাশ করতে হবে আগে, নাহলে এটা ভালো কাজ করবে না। এখান থেকে ড্যাশ করে নিলাম, আর এটাকে আমি আউটসাইডে রাখলাম। এখান থেকে দেখেন এটা আমি রাউন্ড করলাম, তো এখানকার ক্যাপ গুলো দেখেন এটা রাউন্ড হয়ে গেছে। এটি কর্নার গুলো, এটা আমার প্রত্যেকটা রাউন্ড হয়ে গেছে। ক্যাপস গুলো আপনি যদি স্কয়ার দেন, তাহলে স্কয়ার, রাউন্ড করলে রাউন্ড, এটা এতটুকুই। আর এরপরে যেটা আছে, এটা হচ্ছে কর্নার। ঠিক এখানকার কর্নার কয়টা আছে, 4টা কর্নার, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। কর্নার গুলো দেখতে কেমন হবে, এটাই এমন। আমি যদি রাউন্ড করে দিই, কর্নার গুলো দেখেন আমার রাউন্ড হয়ে গেছে এখন, কর্নার গুলো রাউন্ড। আর যদি বিভেল করে দেন, তাহলে এটা কেটে যাবে, কর্নার গুলো কেটে গেছে, এতটুকুই। এরপর আসি নিচের যে অপশনটা আছে, সেটা কিভাবে কাজ করে থাকে। এটা আপনার এই যে ড্যাশ গুলো, এটা আপনি বাড়ানো, কমানো, ছোট করা, বড় করা, এটাই। ড্যাশ এখানে দেওয়া আছে 4, আমি যদি এখানে দিই 2, তো দেখেন ড্যাশের পরিমাণ আরো বেড়ে গেছে। যদি দিই 1, তাহলে আরো বেড়ে যাচ্ছে। তাহলে আপনার যতগুলো ড্যাশ প্রয়োজন, সেখান থেকে আপনি এটা ড্যাশ গুলো বাড়িয়ে নিতে পারেন। এটা আমি এটাই করে রাখলাম। যত ড্যাশ কম প্রয়োজন পড়বে, তো আপনি এখান থেকে 6, বড় ছোট এটা করা যেতে পারে, যেমন এটা 2 রাখলাম। এরপর আছে গ্যাপ, অর্থাৎ গ্যাপটা আপনি কতটুকু রাখতে চাচ্ছেন। আমি যদি 1 দিই, তো গ্যাপ আরো বেশি গ্যাপ বেরিয়ে গেছে। আমি যদি 4 রাখি, তাহলে দেখেন আরো গ্যাপের যে ফাঁকাটা সেটা বেড়ে গেছে। এভাবে গ্যাপ বাড়িয়ে কমিয়ে আপনি তৈরি করা যেতে পারে। আর এখানে যে পরের ড্যাশ গ্যাপ গুলো আছে, এটা হচ্ছে কি কাজ করে, কোথাও আপনি বেশি ফাঁকা রাখতে যাচ্ছেন, কোথাও কম ফাঁকা রাখতে যাচ্ছেন, এই বিষয়টা এটা ফ্লো করে। এটা একই রকম ভাবে আছে, যেমন এখানে যতটুকু গ্যাপ, ঠিক পরেরটা তো ততটুকু গ্যাপ, তার পরেরটাকেও ততটুকু গ্যাপ। আপনার যদি মনে হয় একটাতে গ্যাপ বেশি রাখবেন, একটাতে গ্যাপ কম রাখবেন, সেই কাজটা পরেরগুলোর ক্ষেত্রে করা যেতে পারে। যেমন এখানে 2 রাখলাম, তাহলে দেখেন একটাতে গ্যাপ বেশি, একটাতে কম, একটাতে বেশি, একটাতে কম। ঠিক এভাবেই এটা কাজ করে থাকে। যদি মনে হয় যে একাধিক গ্যাপ চেঞ্জ করবেন, তাহলে একদিক থেকে একাধিক ভাবে এই গ্যাপটা চেঞ্জ করা যেতে পারে। কোনোখানে গ্যাপ বেশি, কোনোখানে গ্যাপ কম, এভাবে এটা চেঞ্জ করা যেতে পারে। তাছাড়া স্ট্রোকের মধ্যে আর কিছুই নেই। এবার আসে শেপ কাটা, কিভাবে শেপ কাটা যেতে পারে বা শেপকে কিভাবে মডিফাই করা যেতে পারে। কোন একটা শেপকে আমরা কেটে ফেলতে যাচ্ছি, সেটা কিভাবে করা যেতে পারে। এখান থেকে রেড কালার নিয়ে নিলাম। তো এটা হচ্ছে হোয়াইটটা হচ্ছে হোয়াইট, এসটা হচ্ছে হাইট। এখান থেকে যদি হোয়াইট বাড়ান, তো শেপের হোয়াইট বেড়ে যাচ্ছে, হাইট বাড়ালে হাইট বেড়ে যাচ্ছে। এটা আমরা কন্ট্রোল টি দিয়ে অনায়াসে করতে পারি।
তারপরে যে অপশনটা আসছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে নিউ লেয়ার, কম্বাইন শেপ, সাবট্রাক্ট ফ্রম শেপ, ইন্টার শেপ বা এখানকার যে প্রত্যেকটা আছে এটা প্রত্যেকটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। সামনে আপনারা যেগুলো ফ্লায়ার, ব্রোশার বা বিজনেস কার্ড বা বড় বড় যে ডিজাইনগুলো ফটোশপে করবেন সবগুলোর ক্ষেত্রে কিন্তু এটা আপনার অনেক বেশি ব্যবহার হবে, সেহেতু এটাও একটা মনোযোগ সহকারে দেখবেন। তাহলে প্রথমত শেপ ক্রিয়েটের জন্য আপনি এখানে যেটাই রাখেন না কেন, উপর থেকে যদি আপনার নিউ লেয়ার থাকে তাহলে এটা বরাবরই আপনার নতুন নতুন শেপের লেয়ার তৈরি করবে। যেমন এখানে ক্রিয়েট করলাম আরেকটা লেয়ার তৈরি করতেছে, এখানে ক্রিয়েট করলাম আরো একটা লেয়ার তৈরি করতেছে, অটোমেটেড সে লেয়ার তৈরি করতেছে। আমি যে কোনো শেপে হতে পারে, এখান থেকে বৃত্ত নিলাম, এটার জন্য কিন্তু আপনার অটোমেটেড লেয়ার তৈরি করতেছে। সাধারণত অটোমেটেড লেয়ার তৈরি করবে যদি আপনার এখান থেকে নিউ লেয়ার দেয়া থাকে। নিউ লেয়ার হলে অটোমেটেড লেয়ার তৈরি করবে। এরপরে দেওয়া আছে কম্বাইন শেপ। আইকনটা দেখেন ঠিক দুটা শেপ একসঙ্গে করে দেওয়া হয়েছে। তাহলে কম্বাইন শেপ কি করে? দুইটা শেপের একসঙ্গে জোড়া দিয়ে দেয়। যদি এই শেপের সাথে আমি অন্য একটা শেপ জোড়া দিতে চাই তাহলে হতে হবে কম্বাইন শেপ। এখানে ক্লিক করলাম আর এখান থেকে আমি একটা বৃত্ত জোড়া দিতে যাচ্ছি। উপর থেকে দেখেন কম্বাইনে ক্লিক করলাম, কম্বাইনে যখনই ক্লিক করছি মাউসের আইকনটা প্লাস আইকন শো করাচ্ছে। কম্বাইনে ক্লিক করার পর এখান থেকে মাউসের আইকনটা প্লাস আইকন শো করাচ্ছে। এবার যদি আমরা কোনো শেপ ক্রিয়েট করি তাহলে এই শেপটার সাথে এবার এটা যোগ হয়ে যাবে। যেমন এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, দেখেন এটার সঙ্গে এই শেপটা যোগ হয়ে গেছে। আমরা যদি এটাকে মুভ করি তাহলে একসঙ্গে এটা মুভ হয়ে যাচ্ছে, একই লেয়ার এবং এটা একসঙ্গে যোগ হয়ে গেছে। তাহলে কম্বাইন শেপ আপনার শেপকে যোগ করে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সাবট্রাক্ট, অর্থাৎ এটা আপনার বিয়োগ করবে। যদি সাবট্রাক্ট ফ্রম শেপ দেই এবার দেখেন আইকন চলে আসছে মাইনাস, অর্থাৎ কোন শেপ থেকে আরেকটা শেপ কেটে ফেলা যেতে পারে। যেমন এতটুকু অংশ আমি কেটে ফেলতে যাচ্ছি, কেটে গেছে। যদি বৃত্ত আকারে কাটতে চাই যেভাবে রাখতে যাচ্ছেন সেভাবেই এই শেপটা কেটে গেছে। আরেকটা জিনিস যদি আমরা লক্ষ্য করে দেখি, এই যে সাইড থেকে ব্ল্যাক কালারের লাইনগুলো, আপনি যদি পাথকেও এখন রিমুভ করে দিতে চান, যেভাবে শেপটা আছে সেভাবে আমি পাথটা করে নিতে চাই, তাহলে উপর থেকে এটা করে দিতে হবে মার্জ শেপ। এখানে এটা ক্লিক করলে আপনার ইয়াস, তো আপনার পাথগুলো চলে যাচ্ছে, শুধুমাত্র শেপটা যেভাবে রাখতেছি সেভাবে এটা শো করাচ্ছে। আর পরের যেটা আছে সেটা আপনার কি করে, এটা করবে আপনার ইন্টারসেক্ট, অর্থাৎ কমন অংশটুকু রাখবে। আপনার শেপের মধ্যে কমন অংশটুকু রাখবে, অর্থাৎ মাউসের আইকনটা একটা ক্রস বাটন চলে আসছে, যতটুকু কমন ততটুকু রাখবে। ঠিক এতটুকু কমন, তাহলে কমন এটার মধ্যে এতটুকু অংশ আমার কমন ছিল, উপরেরটা কমন ছিল না, এটাও ছিল না, এটা রাখতেছে শুধুমাত্র কমন অংশ। আর যেটা হচ্ছে সব শেষে যেটা আছে এটা হচ্ছে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, এটা হচ্ছে কমন অংশটুকু ডিলিট করবে। যেমন এখান থেকে মিডিল থেকে যদি আমি বৃত্ত ক্রিয়েট করি তো ভিতরের বৃত্তটা আমাকে ডিলিট করে দিচ্ছে। তাহলে এটা আপনার পুরোটার কালারটা, পিছন দিকে যদি আপনি অন্য কালারও নিয়ে থাকেন দেখেন এটা কিন্তু পিছনের ওইভাবে ফাঁকা ফাঁকা হয়ে গেছে। পুরোটা আরেকটু যদি আমি দ্রুত, জি ট্রান্সপারেন্ট হবে, জি ট্রান্সপারেন্ট হবে, কেননা ওখানে আমার কোনো কিছুই নেই, ট্রান্সপারেন্ট হবে, কোনো কিছুই নেই। তাহলে আরেকবার আমি দ্রুত পুরোটাই রিপ্লাই করি। এক নাম্বার হচ্ছে যেটা নিউ লেয়ার, এটা আপনার প্রত্যেকবার নতুন নতুন লেয়ার ক্রিয়েট করবে, তবে ওই লেয়ারে সিলেক্ট করা থাকলে এটা নাও হতে পারে। কোনো লেয়ার সিলেক্ট রাখবেন না, তাহলে প্রত্যেকবার নতুন নতুন তৈরি করবে। কম্বাইন শেপ কি করবে, যোগ করবে, একটা শেপের সাথে আরেকটা শেপ আমার যোগ করবে। আর সাবট্রাক্ট একটা শেপ থেকে আরেকটা শেপ এটা বিয়োগ করবে, এখান থেকে এটা বিয়োগ করে ফেলতেছে। তারপরে যেটা আসতেছে এটা শুধুমাত্র ইন্টারসেক্ট, আইকনটা দেখলে বোঝা যায় কমন অংশটুকু রাখবে। আর যেটা আছে এটা কমন অংশটুকু ডিলিট করবে, এতটুকু কমন অংশ, এতটুকু কমন অংশ ডিলিট করলো। এই ছিল শেপের ডিটেলস। সামনের শেপ এভাবে কেটে আমরা বিভিন্ন ধরনের ডিজাইনের দিক থেকে আসব। পরের কিছু শেপের দিক থেকে যদি আমরা আসি, এখান থেকে বৃত্ত সবকিছু একই রকম, এই জন্য এটাতে যাচ্ছি না, তবে পলিগনালের দিক থেকে একটু আসার দরকার। পলিগনাল টুলে সাধারণত আপনার 6টা কর্নার তৈরি হচ্ছে। এখানে যদি আমরা আসি সাধারণত 6টা কর্নার এখানে তৈরি হয়, কিন্তু আপনার যদি মনে হয় যে এটাকে আমি 10টা কর্নার তৈরি করব, 5টা কর্নার তৈরি করব, সেটাও করা সম্ভব। অপশন বার থেকে এখানে লেখা আছে দেখেন স্লাইডস, অন্যগুলোতে এটা কিন্তু ছিল না, শুধুমাত্র এটাতেই আছে। তাহলে আপনি 6টা কর্নার নিতে যাচ্ছেন, আমি যদি চাই 5টা কর্নার, তাহলে এবার দেখেন 5টা কর্নার তৈরি হচ্ছে। যদি চাই যে 30টা কর্নার, এখান থেকে থার্ডে দিলাম, এবার এটা আমার 30টা কর্নার তৈরি হয়েছে। এই যে জুম করে দেখলে বোঝা যাচ্ছে একটা একটা করে। তাহলে যতটা কর্নার দরকার আপনি ঠিক ততটা কর্নার তৈরি করতে পারবেন। আমি এখানে 5-এ দিচ্ছি।
এটাকে আবার আপনি চাইলে স্টারও তৈরি করতে পারবেন। এখান থেকে দেখেন এটা দেখেন স্টারের মতো এখনো কিন্তু হয়নি, কিন্তু স্টারের যে ভাব সেটা কিন্তু চলে আসে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা। আর এবার আসি স্টারের দিক থেকে। স্মুথ স্টারের জন্য এখানে কতটুকু ইনসাইড হবে এটা আমরা কমিয়ে দিই। আচ্ছা, এটা বাড়াইতে হবে, অনেক বেশি বাড়ানো হয়েছে। আপনি কতটুকু স্টার বানাতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করা যেতে পারে। তাহলে অনেকটা স্টারের মতো চলে আসছে। আরো যদি আমরা ইনসাইড এটা বাড়াই দিই, 50 করে দিই, 60, তাহলে দেখেন আরো বেশি স্টার আসতেছে। আপনি কতটা স্টারের এই কর্নার গুলো বাড়াবেন ছোট করবেন সেটাও কিন্তু করা যাচ্ছে, যেটা হচ্ছে এখান থেকে সেটিং পয়েন্টার থেকে। যদি আমি এখানে 60% রেখে দিছি, যদি আমি এটা আরো কমাই দিই তাহলে স্টারের সাইড থেকে কর্নার গুলো আরো ছোট হয়ে যাবে। তারপর হচ্ছে স্মুথ কর্নার, এটা যদি দেখেন এই যে কর্নার গুলো আছে এটা এবার স্মুথ হয়ে যাবে। আরেকটা আমরা ক্রিয়েট করি। তো এবার যে স্টারটা তৈরি করতেছি, আগেরটা ছিল এটা কর্নার বেস, আর এটা কিন্তু এখন আর কর্নার বেস নেই, কর্নার গুলো আমার স্মুথ করে ফেলছে। এখান থেকে আপনি ইচ্ছামতো স্লাইড তৈরি করতে পারেন, তাছাড়া এটাতে আর অন্য কিছু নেই। আর সবশেষে যেটা আছে লাইন, সিম্পল ভাবে এটা লাইন আকারে নেওয়ার জন্য লাইনেই তৈরি করা যেতে পারে, তাছাড়া এটাতে আর তেমন কিছু নেই। আর সবশেষে কাস্টমারটা তো দেখাইছিলাম, এখান থেকে ইচ্ছামতো অনেকগুলো শেপ পাওয়া যায়। আর অল করলে সবগুলো চলে আসবে, সবার এতগুলো আসবে না, অল করলে সবগুলো চলে আসবে। এই ছিল শেপের দিক থেকে। শেপ থেকে কোনো প্রশ্ন? তাহলে আমি প্যান টুলে চলে যাচ্ছি। ভাইয়া একটা প্রশ্ন। জি বলেন। শেপ হচ্ছে যেটা হচ্ছে সাবট্রাক্ট করলেন, তো সাবট্রাক্ট করার পরে আমরা যদি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল নিই তাহলে কি ওই মানে শেপ দুইটার থাকবে নাকি হচ্ছে যেটুকু অংশ আছে ওইটুকুতে কাজ করবে? আচ্ছা, আমি এখানে একটা বৃত্ত ক্রিয়েট করলাম, এটাকে সাবট্রাক্ট করব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি সাবট্রাক্ট করতেছি, আপনি বলেন, আমি সেভাবে করি। উপর থেকে এখানে আরেকটা বৃত্ত নিচ্ছি, তারপর এটা সাবট্রাক্ট অর্ধেকটা চাঁদের মতো বানায় ফেললাম। জি ভাই, এখন কি এখন করব? যদি আপনি মার্জ করে দেন, মানে পাথ গুলো ডিলিট করে দেন, আপনি যেটা মার্জ দেখালেন, হ্যাঁ, তখন কি এই পাথ গুলো যখন আমি এই পাথ নিয়ে আবার কাজ করতে যাবো, মানে ডিরেক্ট সিলেকশন টুল বা অন্য টুলে পাথ নিয়ে কাজ করতে যাবো, তখন কি এই পাথ গুলো থাকবে না এই পাথ গুলো ডিলিট হয়ে যাবে? এই পাথগুলো ডিলিট হয়ে যাবে, এগুলো পাথগুলো আসবে না আপনার। যদি আমি এখান থেকে এটা মার্জ করে দিই, এটা আপনার এখন এটা পাথগুলো আপনার থাকবে না। আমি যদি সিলেকশন করি শুধুমাত্র এটাই সিলেকশন হচ্ছে, পাথ আপনার থাকবে না। জি ভাই, বুঝতে পারছি। আর যদি পাথের প্রয়োজন হয় আপনার, তাহলে মার্জ পাথ করবেন না, সেক্ষেত্রে আপনার পাথ থেকে যাচ্ছে। যেমন দেখেন এই রকম তৈরি করা যেতে পারে। অলরেডি আমরা এখানে একটা চাঁদ তৈরি করে মার্জ না করলেও তো মনে হয় যে পাথ সিলেকশনের সময় পাথ আসবে না। আচ্ছা, আসবে কিনা আমি ট্রাই করে দেখিনি, তো আমরা ট্রাই করে দেখি। এখান থেকে পাথ নিলাম, সাবট্রাক্ট দিয়ে করলাম, তো সিলেকশনের জন্য আসি। জি, এখানেও আপনার পাথ আসতেছে না। তবে পাথ যে এক্সট্রা গুলো আছে আপনার, যেগুলো হচ্ছে মেইন মার্কেট প্লেস, তারা আপনার পাথটা মার্চ করেই চায়। এই জন্য আমরা মেইন ডিজাইন গুলোর ক্ষেত্রে আমরা মার্চ করেই ডিজাইন গুলো করা যেতে পারে। আমরা করা যেতে পারে। ওকে, এবার আসি প্যান টুল। এবার হলো প্যান টুল বললাম, পেন। প্যান টুলের কোনো বিকল্প নেই। যদি আপনি দেখেন একটু আগে যখন আমরা কালার বা এগুলো করলাম বিভিন্ন রকমের ক্ষেত্রে, এই টুলটা দিয়ে হচ্ছে না, এটা বা এই টুলটা হচ্ছে না, আমি এই টুলটা নিলাম, একটা টুল কাজ করতেছে না, অন্যভাবে আরেকটা করলাম। কিন্তু প্যান টুলের আপনার কোনো বিকল্প নেই। যেহেতু প্যান টুলের কোনো বিকল্প নেই, সেহেতু এমনকি প্যান টুলকে মাস্টার টুলও অনেকে বলে থাকেন। সেক্ষেত্রে প্যান টুলের কাজটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে মনে করে যে প্যান টুলের কাজটা খুবই সোজা, হয়তোবা দেখতে সোজা, কিন্তু প্যান টুলের পারফেক্ট কাজ আনতে সময় লাগে। যে আজকে প্যান টুল শিখলাম সাথে সাথে হয়ে গেল, এমনটা না। প্যান টুলের মধ্যে পারফেক্টনেসটা আনতে কিছুটা সময় লাগে, প্র্যাকটিস করতে করতে এটা পারফেক্টনেসটা চলে আসে। তো প্যান টুলের ক্ষেত্রে আমরা আসি, প্যান টুল কত ভাবে কাজ করে থাকে। আমি একেবারে ডিটেইলসে আসতেছি প্যান টুলের। প্যান টুল দিয়ে সবশেষে একটা গেমও আমরা খেলবো, যে গেমেরও একটা ওয়েবসাইট দিয়ে দিব, যেখান থেকে গেম খেলে আপনার প্যান টুলটা প্র্যাকটিস করা যেতে পারে। প্যান টুল আপনার সাধারণত এখানেও যে একটু আগে মোড গুলো দেখলাম শেপের জন্য, এই জন্য আসলে শেপটা আগে বোঝানো।
এখান থেকে শেপে যখন আসি এখানে কিন্তু কয়েকটা মোড ছিল, শেপ, পাথ, পিক্সেল। প্যান টুল ঠিক একই ভাবে কাজ করে। দেখেন এখানে আছে শেপ, পাথ, পিক্সেল। এটা কোন কোন কাজে আমাদের পাতে ব্যবহার করতে হয়, কোন কোন কাজে শেপে ব্যবহার করতে হয়। কখন পাত ব্যবহার করব, কখন শেপ ব্যবহার করব সেটাতে আসতেছে। প্রথমত আসি, প্যান টুলে আপনি যাই কাজ করেন না কেন সে তিনটার অপশনের বেশি কাজ করতে পারে না। এক নাম্বার, সে হচ্ছে লাইন ক্রিয়েট করতে পারে। যদি এখান থেকে এটা আসে, এটা আপনার লাইন বেস এটা ক্রিয়েট কাজ করতেছে। কালারটা হোয়াইটের মধ্যে রেড কালারই দিব। এটা তাহলে দেখেন লাইন। এক নাম্বার, প্যান টুল লাইন নিয়ে কাজ করে থাকে। দুই নাম্বার, কর্নার নিয়ে কাজ করে থাকে। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা, এখানে একটা স্ট্রোক কালার শুধু ব্যবহার করি। লাইন নিয়ে কাজ করতে পারে। তিন নাম্বার যদি আসি, তিন নাম্বার কার্ভ নিয়ে কাজ করে। কার্ভ কোনটা? ঠিক এখান থেকে ক্লিক করে এপাশে একটা টানলাম, এপাশে একটা, এপাশে একটা, এপাশে একটা, তাহলে এটাকে বলা হচ্ছে কার্ভ। এই তিনটার বাইরে প্যান টুলে আর কোনো কিছু নেই। মনোযোগ সহকারে দেখেন, এক হচ্ছে আমার লাইন, দুই হচ্ছে কর্নার, তিন নম্বর হচ্ছে কার্ভ। লাইন কি আমরা জানি, কর্নার হচ্ছে কি, যেমন এখানে একটা কর্নার তৈরি করছে, এখানে একটা কর্নার তৈরি করছে। কর্নার তৈরি করে আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করেন বা ডিজাইন করেন, সেখানে আপনার ওই একই জিনিস। আর একটা হচ্ছে কার্ভ। কার্ভ কি, কার্ভের মধ্যে আমার কোনো কর্নার নেই, যেমন হালকা করে এখানে বাঁকা হয়ে গেছে, এখান থেকে দেখেন কোথাও কিন্তু কর্নার নেই। এই তিনটা জিনিসই আপনার যেখানেই যান না কেন, ব্যাকগ্রাউন্ড ইউজ থেকে শুরু করে সব জায়গাতেই প্যান টুল এই তিন ভাবেই কাজ করে থাকে। তাহলে প্রথমত আসি প্যান টুলের এদিক থেকে, যখন আপনি কোনো কিছু শেপ ক্রিয়েট করবেন তখন আপনি শেপ মোডে কাজ করবেন। যখন আপনি পাথ নিয়ে কাজ করবেন, অর্থাৎ কোনো কিছু ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাচ্ছেন, তখন আপনি পাথ মোডে কাজ করবেন। প্রথমত আমরা শেপ মোডে থাকি। শেপ মোডে যখন কাজ করতে হয় সবকিছু ওই শেপেরই মতো, এই জন্য এদিকে আর আমাকে ডিটেলস বলতে হচ্ছে না। ফিল কালার, স্ট্রোক কালার, শেপ, এখানে কাটাকাটির বিষয়গুলো সবগুলো শেপ মোডের মতো। এখন প্যান টুলের দিক থেকে এখন কোনটা টুল আবার কিভাবে কাজ করে সেটার ক্ষেত্রে আসি। প্যান টুল, ফ্রি ফ্রম প্যান টুল বা এই প্যান টুলগুলো কোনটা পয়েন্টার কিভাবে কাজ করে থাকে। আর আপনি যখন প্যান টুলে কাজ করবেন এটাতে প্রত্যেকটাতেই পাথ থাকে। শেপ মোডে কাজ করলেও এটাতে পাথ থাকে, পাথ মোডে কাজ করলেও সেটাতে পাথ থাকে। শেপ মোডেও আপনার পাথ থাকে, পাথ মোডেও পাথ থাকে। পাথের একটা আগে একটা শব্দ বলছিলাম, পাথের বাংলা অর্থ হচ্ছে, পাথের বাংলা অর্থ। আর যেখানে একটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, অ্যাঙ্কর পয়েন্ট। যেমন আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা, এখানে একটা, এখানে ক্লিক করে করে আমি যাচ্ছি। এখানে যদি ক্লিক করে করে যাচ্ছি, দেখেন এখানে একটা পয়েন্টার, এখানে একটা পয়েন্টার, এখানে একটা পয়েন্টার, এখানে একটা পয়েন্টার। এই এক একটা পয়েন্টারকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। আর অ্যাঙ্কর শব্দের বাংলা অর্থ হচ্ছে নোঙর। অ্যাঙ্কর শব্দের বাংলা অর্থ ডিকশনারি দেখতেছিলাম, দেওয়া আছে নোঙর। অর্থাৎ নৌকাকে যেভাবে নোঙর দিয়ে আটকে রাখা হয়, ঠিক সেভাবে পাতকে আপনার এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো দিয়ে আপনার আটকে রাখা হয়েছে। অ্যাঙ্কর পয়েন্ট শব্দের অর্থ হচ্ছে নোঙর, আর পাত শব্দের অর্থ হচ্ছে পথ, যেখানে রাস্তাগুলো দেখা যাচ্ছে। আর এই পাতের ক্ষেত্রে যদি আপনি ক্লিক করে দেখেন, এভাবে ক্লিক করেও আপনি কাজ করতে পারতেছেন, আবার ক্লিক করে টানলেও এখানে কাজ করা যাচ্ছে। এইভাবে যদি আমি সব শেষে এসে ক্লিক করি, এখানে পয়েন্টারটা জাস্ট একটা ছোট্ট একটা বৃত্ত আসে, এটা আমরা যোগ করতে পারি। তো এখানে যদি লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো পয়েন্টার আছে, যেমন এখানে একটা পয়েন্টার, এখানে একটা পয়েন্টার, এখানে একটা পয়েন্টার। কাজের ক্ষেত্রে এই পয়েন্টার গুলো অনেক সময় আমাদের ডিলিট করার প্রয়োজন পড়ে বা যোগ করার প্রয়োজন পড়ে। যদি এই পয়েন্টারটা না থাকে তাহলে এই পয়েন্টার কিন্তু যোগ হয়ে যাবে। এখান থেকে আমি ফ্রি প্যান টুলে একটু পরে আসতেছি। প্রথমত দেখেন লিখে আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটা হচ্ছে আপনার পাথ করার পর আপনার যদি আরো অ্যাঙ্কর পয়েন্ট যোগ করার প্রয়োজন পড়ে তাহলে এটা দিয়ে যোগ করা যাবে। এবার যদি দেখি মাউস আইকনটা থেকে এখানে দেখেন প্লাস আইকন চলে আসতেছে। যদি আমি ক্লিক করি তাহলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ হয়ে গেছে। এখানে যদি ক্লিক করি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ হয়ে গেছে। আপনি যেখানে ক্লিক করতেছেন সেখানে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট আমার একটা করে যোগ হয়ে যাচ্ছে। আর যেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট মাইনাস, এটা আপনার অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দেয়। এটা অ্যাঙ্কর পয়েন্ট আমাদের যেটাতে ক্লিক করতেছে দেখেন ওই অ্যাঙ্কর পয়েন্টটা আমার ডিলিট করে দিচ্ছে। এটা ক্লিক করলে আপনার মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট করে দেয়। আর এবার আসি ফ্রি প্যান টুল, এটা কিভাবে কাজ করে। ফ্রি প্যান টুল যেটা আছে আপনার, এটা হচ্ছে অনেকটা ল্যাসো টুলের মতো। যেভাবে আপনি এইভাবে ক্লিক করে যেভাবে যেভাবে টানবেন সেভাবে সে অটোমেটেড অ্যাঙ্কর পয়েন্ট টুল শো, অ্যাঙ্কর পয়েন্ট পাথ অটোমেটেড ক্রিয়েট করবে। ফ্রিলি ভাবে এটাকে হচ্ছে ফ্রি হ্যান্ড
প্যান টুল যেভাবে যেভাবে টানবো সেভাবেই কাজ করতেছে। এবার প্যান টুলে আসি অ্যাডভান্স মোডের দিক থেকে। প্যান টুলে কাজ করলেন এমনটা না, প্যান টুলের যদি অ্যাডভান্সের দিক থেকে আসেন, আমি এখানে ক্লিক করে হালকা এবার ডিরেকশন দিচ্ছে, আর পিছনের যে হ্যান্ডেলটা আছে সেটা আপনাকে কন্ট্রোল দিয়ে কাজ করে। এই ডিরেকশন হ্যান্ডেল কখন ব্যবহার করব বা পয়েন্টার কখন ব্যবহার করব এটারও আসতেছে একটু পরে, ওটাতে আসতেছে। তাহলে প্যান টুলের ক্ষেত্রে আমরা কাজগুলো যখন মাউস ক্লিক করি, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আর এখানে ক্লিক করলাম, তো এখানে পুরো লাইনটাতে দেখেন একটু আগে আপনাদের যেটা বলছিলাম প্যান টুল শুধুমাত্র তিনটা বিষয় নিয়ে কাজ করে, একটা লাইন, কার্ভ, কর্নার। তাহলে এখানে কোথায় কার্ভ কোথায় লাইন দেখি, এটা কিন্তু আমার কার্ভ, যে এখান থেকে এটা ঘুরছে এটাও কিন্তু পুরোটাই কার্ভ, আর এগুলো কর্নার। আপনি যেখানে যান না কেন এই জিনিসগুলোই আপনি পাবেন। ফ্রি ফ্রম প্যান টুল জানি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট জানি, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট জানি, শেষের এটা কি করে দেখতে চান, এখান থেকে নিচ থেকে দেখেন লিখে আছে পাথ সিলেকশন টুল। এই পাথ সিলেকশন টুল দিয়ে এভাবে টানেন, যে যে পাথগুলো আছে সবগুলো শো করা হচ্ছে এটাতে। যেমন এই লেয়ারে সিলেক্ট করা আছে, এই জায়গায় কিন্তু পাথ শো করাচ্ছে। ঠিক সিমিলার এই লেয়ারে সিলেক্ট করে যদি এটাতে ক্লিক সিলেক্ট করি তাহলে এখানে পাথ শো করাচ্ছে। যদি রেক্টেঙ্গুলার ক্ষেত্রে দেখি, এখানে কি আমাদের কোনো কার্ভ আছে, এখানে কি কোনো কার্ভ আছে এটাতে? না, কার্ভ নেই, কর্নার সব সবগুলো না ভাই। কর্নার। ঠিক সিমিলার এটার ক্ষেত্রে কি আমাদের কোনো কর্নার আছে? কোনো কর্নার নেই। আর এপাশের যে টুলটা আছে কনভার্ট পয়েন্ট টুল, এটা কি করে কার্ভকে কর্নার করে, কর্নারকে কার্ভ করে। তাহলে এটার ক্ষেত্রে আসি, এটা হচ্ছে আমার কার্ভ, কর্নার না। তাহলে এই টুলটা দ্বারা জাস্ট যদি এখানে একটা ক্লিক করি তাহলে কার্ভটা আমার কর্নার হয়ে গেছে। সিমিলার এটাও কার্ভ, এটাও কর্নার, কার্ভ থেকে কর্নার হয়ে যাচ্ছে, এটাও কার্ভ থেকে কর্নার। তাহলে এইটা কি করতেছে, এই টুলটা কার্ভকে কর্নার বানায়, কর্নারকে কার্ভ বানায়। তাহলে নিচেরটার ক্ষেত্রে কি হবে এখন যদি আমরা ক্লিক করি, এটা কি কার্ভ হবে যদি ক্লিক করা যায়? জি ভাই, কার পাবো? কার্ভ হওয়ার অ্যাঙ্কর পর্যন্ত 8টা। এখানে অ্যাঙ্কর পয়েন্ট 4টা ভাই, এই যে 1টা 2টা 3টা 4টা, 4টা অ্যাঙ্কর পয়েন্ট। এখানে একটা, এখানে একটা, এখানে একটা। সাধারণত এটা যদি আমরা ক্লিক করি সাধারণত এটা চেঞ্জিং হয় না। এই কর্নারকে যদি আপনি কার্ভ করতে চান এটা ক্লিক করে টানতে হয়। এবার যদি টানি তাহলে দেখেন এটা কিন্তু কার্ভ থেকে আমার কর্নার থেকে কার্ভ হয়ে গেছে, এবং সাথে ডিরেকশন হ্যান্ডেল এবং কন্ট্রোল হ্যান্ডেলও দেওয়া হয়েছে। যেটার ক্ষেত্রে আসি, ডিরেকশন হ্যান্ডেল এবং কন্ট্রোল হ্যান্ডেলও শো করাচ্ছে। সিমিলার এই পাশ থেকে যদি আসি, ডিরেকশন হ্যান্ডেল, কন্ট্রোল হ্যান্ডেলও আপনাকে শো করাচ্ছে। তাহলে এবার আমরা আসি পাথ কখন ব্যবহার করব, শেপ মোড কখন ব্যবহার করব। যখন আপনি কোনো কিছু ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ উপরে সিলেকশন টুলগুলো দিয়েও করা যাবে। আপনি যে এগুলা দিয়ে করা যাবে না এমনটা না, আপনি কুইক সিলেকশন টুল দিয়েও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। কিন্তু প্যান টুলের মতো পারফেক্ট কোনো টুলেই আপনি আনতে পারবেন না, প্যান টুলের মতো পারফেক্ট কোনো টুলেই আসবে না। তাহলে যখন সাধারণত আপনি কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন তখন আপনার চলে যাবে পাথ মোড। আর যখন আপনি শেপ তৈরি করতে চাচ্ছেন কোনো কিছুর তখন আপনি শেপ মোড। আর প্যান টুলে পিক্সেল মোড কাজ করে না, পিক্সেল মোড সবসময় আপনার হাইট থাকে, পিক্সেল মোড কাজ করে না। তাহলে যখন আমরা কোনো ইমেজের পাথ তৈরি করব আর ব্যাকগ্রাউন্ড ইউজ করব তখন আমরা কাজ করব পাথ মোডে, আর যখন আপনি শেপ তৈরি করতে যাচ্ছেন তখন আপনি শেপ মোডে কাজ করবেন। তাহলে আমাকে এবার এই হ্যান্ডেল গুলোর কি একজন নাম বলবেন? আমি বলতে এটা বলবে মোস্তাসিম ভাই, শুনতেছেন আপনি? কোন হ্যান্ডেলটাকে কি হ্যান্ডেল বলা হয় থাকে? মোস্তাসিম বিল্লাহ ভাই। আচ্ছা ঠিক আছে, যে কেউ। জি ভাই। কোনটাকে কি হ্যান্ডেল বলা হয় থাকে? যেমন পিছনেরটা আছে আপনার ইয়া, পিছনেরটা কন্ট্রোল, সামনেরটা ডিরেকশন। সামনেরটা কন্ট্রোল, পিছনেরটা ডিরেকশন। আচ্ছা এটা না, পিছনেরটা হচ্ছে কন্ট্রোল। ডিরেকশন পিছনেরটা।
আচ্ছা আবার বলি, ঠিক আছে, অনেকে ঠিক বলছেন অনেকে ভুল বলছেন। তো পিছনের যেটা আছে সেটা হচ্ছে কন্ট্রোল, পিছনেরটা হচ্ছে কন্ট্রোল, অর্থাৎ কোন পাশে পাতটা আছে পিছন থেকে কন্ট্রোল। আর ডিরেকশন কি? নির্দেশনা, সামনে কোন পাশে যাবেন সেটার নির্দেশনা দেওয়া হচ্ছে। তাহলে পিছনেরটাকে বলা হয় কন্ট্রোল হ্যান্ডেল, সামনেরটাকে বলা হয় ডিরেকশন হ্যান্ডেল। আর এই যে এক একটা করে পয়েন্টার দেখতেছি, এই পয়েন্টার গুলোকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আর এই যে লাইন দিয়ে সুতার মতো দেখা যাচ্ছে এটাকে বলা হয় পাত। আমার এখানে যদি লক্ষ্য করে দেখেন, আমার এই জায়গায় লক্ষ্য করে দেখলে দেখা যাচ্ছে যে একটা সুতার মতো শো করাচ্ছে। আপনাদের এটা শো করাবে না, এটার কারণ হচ্ছে উপর থেকে সেটিং করে দেখেন লেখা আছে রাবার ব্যান্ড। এবার দেখেন আমি কোন পাশে যাব সেটা কিছু শো করাচ্ছে না, আমাকে ক্লিক করে করে তারপর করতে হচ্ছে। কাজের সুবিধার জন্য উপর থেকে সেটিং থেকে রাবার ব্যান্ড এটা অন করে নেওয়া যেতে পারে। তাহলে কি হবে, আপনি কোন পাশে ক্লিক করতেছেন এটা আপনাকে শো করাবে। এখান থেকে রাবার ব্যান্ড অন করে নেওয়া যেতে পারে। আর যদি রাবার ব্যান্ড অফ করে দেন, কোন পাশে যাব কোন পাশে যাচ্ছে এটা আমাকে শো করাচ্ছে না। তো আমি বরাবরই রাবার ব্যান্ড অন করে রাখি, যে কোন পাশে যাব এটা আমাকে কাজের জন্য শো করাচ্ছে। তাহলে আসি আমরা এবার ব্যাকগ্রাউন্ড নিউজ নিয়ে। ব্যাকগ্রাউন্ড নিউজের আগে আমি ব্যাকগ্রাউন্ড নিউজের মার্কেট প্লেসের অবস্থা আপনাদেরকে দেখিয়ে আসতেছি। ব্যাকগ্রাউন্ড নিউজ নিয়ে মার্কেট প্লেসে কি ধরনের কাজ চলতেছে। যদি আমরা ফাইবার মার্কেট প্লেস, একটা মার্কেট প্লেস ফাইবারে, আপনারা তো অলরেডি ফ্রিল্যান্সার জানেন, ফাইবার সম্পর্কে কারো কারো ধারণা আছে। যদি ফাইবারে আসি, FIVER fiverr.com, ফ্রিল্যান্সারেরও উপরে আপনার fiverr.com। এখানে যদি ব্যাকগ্রাউন্ড নিউজ লিখে সার্চ করেন তাহলে ব্যাকগ্রাউন্ড সার্ভিস কত দামে চলতেছে, মানুষ কে কত কাজ করলো সেটা আমরা দেখতে পারি। এখান থেকে BACK ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখে জাস্ট সার্চ করলাম, দেখেন প্রায় 44,997টা গিগ আছে আপনার, অর্থাৎ প্রায় ধরতে গেলে 44,000 মানুষ আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ সার্ভিস নিয়ে কাজ করতেছে, প্রায় 44,000 মানুষ। তাহলে চিন্তা করে দেখেন যে ব্যাকগ্রাউন্ড নিউজের জন্য আপনার কম্পিটিশন প্রায় 44,000 মানুষের সাথে যারা ব্যাকগ্রাউন্ড নিউজ নিয়ে কাজ করতে যাচ্ছেন। যদি দেখেন ইনি প্রায় কাজ করছে 1142টার মতো, তার থেকেও বেশি কাজ করছে, রিভিউ আছে 1142টার মতো। এবং বর্তমানে ইনাকে 6 জন অর্ডার করছেন ব্যাকগ্রাউন্ড নিউজ নিয়ে, এবং তিনি হচ্ছে সম্ভবত বাংলাদেশের। অর্থাৎ তিনি ব্যাকগ্রাউন্ড নিউজ করে কিন্তু কয়েক লাখ টাকা ইনকাম করে ফেলছেন শুধুমাত্র ইমেজের ব্যাকগ্রাউন্ড নিউজ করে। সিমিলার পরের যদি প্রোফাইলটা যাই, এটা বাংলাদেশের না, দেখি ছবিটা বোঝা যাচ্ছে, এটা অন্য দেশের হতে পারে। ও বাংলাদেশের, তবে ইমেজটা দিয়েছে অন্য দেশের। দেখেন চাইনিজ একটা ইমেজ, এখানে দেখাচ্ছে বাংলাদেশ। এটা সব দিক থেকে ফেক। তাহলে এটাও বাংলাদেশি প্রোফাইল। ইনি ব্যাকগ্রাউন্ড নিউজ নিয়ে কাজ করছে প্রায় 2294টা, তার থেকেও বেশি কাজ করছে, এটা তো রিভিউ আছে। তাহলে ব্যাকগ্রাউন্ড নিউজ নিয়ে এত বেশি কাজ করছে, আপনি যদি মিনিমাম হিসাব করেন 5-6 লক্ষ টাকা অনায়াসে ব্যাকগ্রাউন্ড নিউজ নিয়ে কাজ করছে। এখন সুবিধা হচ্ছে এক, ব্যাকগ্রাউন্ড নিউজ কাজটা একদিক থেকে সহজ। যেহেতু ব্যাকগ্রাউন্ড নিউজ কাজটা একদিক থেকে সহজ, এই জন্য এটাতে কম্পিটিশন বেশি। আর যেটাতে যে কাজটা আপনার কঠিন সেটাতে আপনার কম্পিটিশন কম। তাহলে চলেন ব্যাকগ্রাউন্ড নিউজটা আমরা শুরু করি। যাদের ইচ্ছা হবে যে ব্যাকগ্রাউন্ড নিউজ নিয়ে কাজ করবেন, আপনারা যাদের ইচ্ছা হবে ব্যাকগ্রাউন্ড নিউজ নিয়ে কাজ করবে, তারা অবশ্যই ব্যাকগ্রাউন্ড নিউজটা খুব ভালোভাবে দেখবেন। কেননা মার্কেট প্লেসে আপনি যদি যেমন তেমন করে ব্যাকগ্রাউন্ড নিউজ করে দেন, আপনার রিভিউ খারাপ পাওয়ার বিশাল একটা চান্স আছে। আর রিভিউ খারাপ পেলে আপনি ওই অ্যাকাউন্টে আর কখনো কাজ পাবেন না বললেই চলে, বিশেষ করে নতুন অবস্থায়। আমি ব্যাকগ্রাউন্ড নিউজের জন্য একটা গাড়ির ইমেজ ওপেন করতেছি, আস্তে আস্তে মডেলের ইমেজের দিকেও আমরা যাব। এখান থেকে একটা গাড়ির ইমেজ ওপেন করলাম। যখনই আপনি ব্যাকগ্রাউন্ড নিউজ করার জন্য কাজ করবেন, তাহলে প্যান্টুল থেকে এটা কি মোডে আমরা সিলেক্ট করব, পাথ মোড না শেপ মোড? তাহলে থাকতেছে পাথ মোড। আর এ পাশে দেখেন লেখা আছে পাথ, যে এখানে যদি আসি লেখা আছে পাথ। আর যদি এখানে কারো পাথ না থাকে, উইন্ডো থেকে দেখেন কোথায় লেখা আছে পাথ, মার্ক দিয়ে নিয়ে নেন। পাথটাকে আমি বাইরে নিয়ে আসছি, এ হচ্ছে পাথ। আমি অলরেডি যে পাথ করছিলাম এই জন্য এটা আমি ডিলিট করে দিচ্ছি, আর আপনাদের এখানে ফাঁকা থাকবে। যখনই আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে যাচ্ছেন, তখনই অবশ্যই এখানে একটা পাথের এখানে নতুন লেয়ার ক্রিয়েট করে নেবেন। যেভাবে আমরা লেয়ার ক্রিয়েট করি ঠিক সিমিলার, পাথের এখানে একটা ক্লিক করলেই পাথের লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। আপনি যদি পাথের লেয়ার ক্রিয়েট না করেন তাহলে কি হবে, পাথের লেয়ার ক্রিয়েট না করলেও আপনি পাথের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন, কিন্তু হঠাৎ করে কাজটা আপনার এলোমেলো হয়ে যাবে, কোন পাশে কি করলেন পাথ চলে গেল এটা বুঝতেও পারবেন না। আর যদি আপনি পাথেরও লেয়ার বেস কাজগুলো করেন তাহলে আপনি পারফেক্ট ভাবে কাজটা করতে পারবেন। তাহলে যখনই আমরা পাথের কাজ করব, তখনই এখানে পাথ থেকে এখানে একটা ক্লিক করে পাথ 1 করে নিব। আর যদি আপনি ক্লিক না করেন, স্মরণ নেই,
আমি সরাসরি এখানে এই যে পাথ ক্লিক করলাম, দেখেন এখানে লিখে আসছে ওয়ার্ক পাথ। এই ওয়ার্ক পাথকে ডাবল ক্লিক করলেই এটা পাথ 1 হয়ে যায়। মাস্ট বি ভুল করে করলেও আপনাকে এটা ডাবল ক্লিক করে পাথ 1 করে নেবেন, না হলে কাজ কোন পাশ থেকে কোন পাশে গেছেন বলতে পারবেন না। আর যখন পাথ করবেন আপনি উপর থেকে এটা সিলেক্ট করে রাখবেন এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, এই মোডটা সিলেক্ট করে রাখবেন। আপনি যদি অন্য মোডে সিলেক্ট করে থাকেন অনেক সময় সিলেকশনের ক্ষেত্রে প্রবলেম করে, আর এক্সক্লুড ওভারল্যাপিং শেপ মোড এটাতে সিলেক্ট করে রাখলে সিলেকশনে কোনো প্রবলেম আপনার করবে না। তাহলে পাথ করার পূর্বে এটা সিলেক্ট করে রাখবো এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, এবং এখানে নতুন একটা পাথের লেয়ার নিব। নতুন একটা পাথের লেয়ারের পর আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ বা পাথ করা শুরু করব। তাহলে প্রথমত আসি, এখানে বায়ার যখন আপনাকে কোনো ইমেজ দিয়ে দিবে তখন কি রিমুভ করতে হবে বা কি করতে হবে সেই ইনস্ট্রাকশন গুলো বায়ার দিয়ে দিবে। ধরে নিলাম এখানে বলা হচ্ছে শুধুমাত্র আমার গাড়ির ছবিটা থাকবে, বাকি বাদগুলো থাকবে না। আপনি এখন যে কোনো পাশ থেকে এটা কাজ শুরু করতে পারেন, যে কোনো পাশ থেকে, যে পাশে আপনার ইচ্ছা সে পাশ থেকে শুরু করেন। আমি ঠিক এখান থেকে শুরু করতেছি। এই ইমেজটা যদি লক্ষ্য করে দেখেন কোথাও কিন্তু এখানে কিন্তু ওই তিনটা জিনিস আলাদা কিছু নাই, কার্ভ, কর্নার আর লাইন, এটা ছাড়া এখানেও আলাদা কিছু নেই। পাথের মধ্যে থেকে আবার একটা আছে বলা হয় 1 পিক্সেল পাথ, 2 পিক্সেল পাথ, S2S পাথ। এখন কথা হচ্ছে 1 পিক্সেল পাথ কাকে বলা হয়ে থাকে? 1 পিক্সেল পাথ হচ্ছে আপনার ভিতর দিকে 1 পিক্সেল কাটা। যেমন যদি দেখি গাড়িটার এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড আর এটা হচ্ছে ভিতর দিকে গাড়িটা, অর্থাৎ আপনি যখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন ঠিক এখান থেকে যদি আমরা জুম করে দেখেন এই যে ঘর ঘর করে পিক্সেলগুলো দেখা যাচ্ছে, আর জুম আউট করলে কিন্তু দেখা যাচ্ছে না। ঠিক আপনাকে ভিতরে 1 পিক্সেল বরাবর কাটটাকে বলা হচ্ছে যদি এখানে ক্লিক করে এই পাশে যাই, এখান থেকে এটা ভিতর থেকে দেখেন 1 পিক্সেল আমরা ভিতরের দিকে কাটছি, এটাকে বলা হয় 1 পিক্সেল পাথ। আর যদি আপনাকে বলা হয় 2 পিক্সেল পাথ করেন, বায়ার বলে দিতে পারে আপনি 1 পিক্সেল পাথ করেন, 2 পিক্সেল পাথ করে দেন, এভাবে বলতে পারে। এটা 2 পিক্সেল পাথ, এটা আপনার গাড়ির ভিতর থেকে 2 পিক্সেল কাটতে হবে। এটা শুধু গাড়ি যে হবে এমনটা না, যে কোনো মডেল হতে পারে বা যে কোনো কিছু হতে পারে। ভিতর থেকে আমাকে একটু বেশি কাটতে হবে, যেটা 2 পিক্সেল আনুমানিক আপনাকে কাটতে হবে। আর যদি বলে S2S পাথ, এটা হচ্ছে এমন ভাবে আপনাকে কাটতে হবে যেন আমার ব্যাকগ্রাউন্ডও না আসে এবং গাড়িটাও কাটা না পড়ে, ঠিক একেবারে বরাবর এমন ভাবে কাটতে হচ্ছে আপনাকে যেন আমার ব্যাকগ্রাউন্ডও না আসে এবং গাড়িটাও আমার কেটে না যায়। এটাকে বলা হচ্ছে S2S পাথ। সাধারণত কালার কারেকশনের ক্ষেত্রে S2S পাথ করা হয়ে থাকে। কালার কারেকশন বলতে কি বোঝাচ্ছি, যেমন আপনি এই গাড়ি কালারটা আমার রেড কালার আছে, এই গাড়িটাকে আপনি ব্লু করে ফেলতে যাচ্ছেন, আপনি এখান থেকে ব্রাশের রিপ্লেসমেন্ট টুল দিয়েও করা যাবে, কিন্তু এটা ততটা কালার কারেকশনে ব্যবহার হয় না। বিশেষ করে কালার কারেকশন যদি করা হয় সেক্ষেত্রে S2S পাথ করা হয়ে থাকে। আর অন্যথায় আপনার সাধারণত 1 পিক্সেল পাথটাই আপনার বেশি চলে। এখন প্রশ্ন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজের এতই বা চাহিদা কেন? ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজের এতই চাহিদা কেন? এটার অন্যতম কারণ হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট। এটার অন্যতম কারণ হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট। এখন ই-কমার্স ওয়েবসাইট কোনগুলো? যেমন আপনার বাংলাদেশ দিক থেকে daraz.com, তারপর হচ্ছে আন্তর্জাতিক দিক থেকে গেলে আলিবাবা, অ্যামাজন। পৃথিবীর মধ্যে যিনি সবচেয়ে ধনী সেটা হচ্ছে অ্যামাজনের। যদি আমি দারাজের ক্ষেত্রে যাই, বাংলাদেশের কিছু ই-কমার্স ওয়েবসাইটে এখানে দারাজের ক্ষেত্রে আসছি, দারাজে এটা আপনি তুলনামূলক কম পাবেন। এই যে দারাজের যে বিভিন্ন রকম প্রোডাক্ট গুলো দেখেন, এই যে একটা লবণেরই প্যাকেট, এটারও কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, বা এখানে বিডি ফুডের যে এটার দেখেন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট। ঠিক একইভাবে মডেলের ক্ষেত্রে যদি আসি, এগুলো কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই ই-কমার্স ওয়েবসাইটগুলোতে আপলোড করা হয়ে থাকে। যেমন এই পাশে যে মডেলগুলো দেখতেছি বা এটা দেখেন, এগুলো কিন্তু প্রথমত আপনার ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়েছে, তারপর এটা ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করা হয়েছে। ঠিক মূলত এই কাজগুলোর জন্যই যারা ব্যাকগ্রাউন্ড ইউজ করায় নেয় তারা তাদের ই-কমার্স ওয়েবসাইটে আপলোড করার জন্য এই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজগুলো আপনার এত চাহিদা। যদি আপনি সেইভাবে অ্যামাজনে যান, অ্যামাজনের জন্য আপনি কাস্টমার প্রচুর পেতে পারেন। amazon.com যদি যাই আমরা, amazon.com দেখবেন আপনার যেখানে যে প্রোডাক্ট গুলো আছে এগুলোর ব্যাকগ্রাউন্ড ইউজ করে দেওয়া হয় থাকে। যদি আমি এখানে আসি, যেমন এই যে এটা দেখেন, এটার ব্যাকগ্রাউন্ড ইউজ করে দেওয়া হয়েছে। এগুলো টেবিলের উপর ছবি তুলে রাখার পর এই যে ফোন এর নিচের দিকে আলাদাভাবে শ্যাডো গুলো তৈরি করা হয়েছে, যে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে
প্রায় সবগুলো 80 থেকে 90% প্রোডাক্টই আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়া হয়েছে। এই জন্য আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের চাহিদাটা বেশি। মনে হতে পারে যে এত ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে তারা কি করে, আসলে এই ওয়েবসাইট গুলোতে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ গুলো এগুলো ব্যবহার করা হয়ে থাকে। যেমন এখানে পুতুল, এগুলোও কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে আপলোড করা হয়েছে। এই জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজের চাহিদাটা আপনার তুলনামূলক বেশি। তাহলে আমরা আসবো এবার গাড়ির ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য। তাহলে বায়ার যদি বলে আপনাকে H2S পাথ করতে, H2S পাথ করবে। যদি বলে 1 পিক্সেল কাটতে, তাহলে 1 পিক্সেল, 2 পিক্সেল বলে 2 পিক্সেল। আর কিছু কিছু বায়ার 1 পিক্সেল এটাও বোঝে না। যদি কোনো কিছু না বলে তাহলে আপনি 1 পিক্সেল কাটতে পারেন। 1 পিক্সেলটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে অলরেডি আমি এখান থেকে পাথের একটা লেয়ার নিলাম, যে কোনো একটা পাশ থেকে শুরু করেন। আমি এখান থেকে শুরু করি, 1 পিক্সেলে কাটতেছি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে শুরু করলাম। এখন দেখেন যখন আপনারা পাথ করবেন অনেকেই কি করে এইভাবে ক্লিক দিয়ে দিয়ে চলে যায়, পাশ থেকে একটা একটা করে ক্লিক দিলাম এভাবে চলে যায়। এটা আসলে পারফেক্ট নিয়ম না। আপনাকে অবশ্যই কন্ট্রোল হ্যান্ডেল এবং ডিরেকশন হ্যান্ডেল বের করে রাখতে হবে, শুধু কর্নারের ক্ষেত্রে না। তাহলে এখানে টানলাম এটা সিম্পল ভাবে, এখানে হালকা করে কার্ভ, তাহলে হালকা করে কার্ভ নিলাম। তারপরে যদি আসি এখান থেকে যত দূর নেওয়া যায়। আবার পাতের মধ্যে এটাও একটা জিনিস, আপনাকে যতটা পারেন অ্যাঙ্কর পয়েন্ট কম নেওয়ার জন্য। যেমন এখানে আমি একটা ক্লিক করলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এভাবে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে। আপনাকে লক্ষ্য রাখতে হবে ইমেজের মধ্যে যতটা কম অ্যাঙ্কর পয়েন্ট নেওয়া যাবে তত বেশি আপনার স্মুথ হবে। ইমেজের মধ্যে যত কম অ্যাঙ্কর পয়েন্ট নেবেন তত বেশি ইমেজটা আমার স্মুথনেসটা আসবে। তাহলে দেখি এখানে কতটা কম অ্যাঙ্কর পয়েন্ট নেওয়া যেতে পারে। এখান থেকে এটা টানলাম, দেখেন এখানে কিন্তু আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে হয়ে যাচ্ছে। তাহলে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে নিয়ে নিই। তাই বলে আমাকে কিন্তু আপনি এতবার কমাইতে যায়েন না যেন আমার ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এমনটা যেন না হয়। তারপর এখানে আসি, এটাও কার্ভ, এখান থেকে হালকা পয়েন্টার বের করে নিলাম। তারপর এই পাশে দেখেন এখান থেকে এটা ক্লিক করে একটু কর্নার আছে, কর্নার। এখান থেকে গাড়ির এটা কার্ভ বলবো না কর্নার বলবো, এর থেকে এই যে ঘুরতেছে এটাকে কার্ভ বলবে না কর্নার বলবে? কার্ভ হবে না এটা? এটা কার্ভ। তাহলে এখানে কার্ভ যেভাবে আছে এটা আপনার পুরোটাই কার্ভের মতো করেই নিতে হবে। আর যদি এটা বলি এটা হচ্ছে কর্নার, কর্নারের জায়গায় অল্টার চাপা যেতে পারে। এই কর্নারের মধ্যে আবার একটা ভাগ আছে, একটাকে বলা হয় হার্ড কর্নার, আরেকটাকে বলা হয় সফট কর্নার। হার্ড কর্নার কোনটা? আমি যদি দেখি, দেখেন এখানে কন্ট্রোল চাপতেছি, শুধুমাত্র আমার ডিরেকশন হ্যান্ডেলটা সরতেছে, এটা এখন হার্ড কর্নার হয়ে গেছে। আর যদি এটার ক্ষেত্রে সরাই, দেখেন এটা দুপাশেই সরতেছে। যদি দুপাশেই সরে সেটাকে বলা হয় আপনার সফট কর্নার, যদি এক পাশেই সরে সেটাকে বলা হয় আপনার হার্ড কর্নার। আর ডিরেকশন হ্যান্ডেলটা কোন পাশে যাবে? এটা কি এ পাশে যাবে, উপরের দিকে যাবে? না, এটা যাবে এ পাশে। যে পাশে আপনার যাবে সে পাশে ডিরেকশন হ্যান্ডেলটাকে ঘুরিয়ে দিতে হবে। এটাও আমার কার্ভ, তাহলে সেভাবে কার্ভ করে এটা নিতে হবে। যেখানে আমার কর্নার সেখানে কর্নার। আর অবশ্যই আপনি সফট কর্নারে কাজ করবেন যদি না কর্নার থাকে। এই জায়গায় একটা কর্নার, অল্টার চেপে এ পাশে ঘুরিয়ে দিলাম, আবার এটা এ পাশে। তারপর আসি, এটাও আমার কার্ভ, তাহলে হালকা করে কার্ভ। যদি ইমেজের মধ্যে কার্ভ থাকে আপনাকে কার্ভ নিতে হবে, যদি কর্নার থাকে কর্নার নিতে হবে। এটাও কিন্তু কার্ভ, তাহলে হালকা করে কার্ভের মতো দিয়ে দিলাম। আর এখানে দেখেন প্রত্যেকটাতে ডিরেকশন হ্যান্ডেল এবং কন্ট্রোল হ্যান্ডেল বের করে রাখা হচ্ছে। এখান থেকে এটা যেভাবে আছে সেভাবেই ক্লিক করে চাকাটা কোন পাশে আছে, এ পাশে না, হালকা এই পাশে হবে। ঠিক চাকা হচ্ছে আমার কার্ভ, তাহলে কার্ভ করে নেন। এখান থেকে কন্ট্রোল চেপে এটা পিছনের দিকে বা আপনি মডিফাই করে নিতে পারেন, যেমনটা আছে তেমনটা মডিফাই করা যেতে পারে। চাকার ক্ষেত্রে এখান থেকে এটাকে কর্নার বলবো, যেহেতু এটা কর্নার আর এটা কার্ভ, এই কার্ভটাকে কার্ভ করে নিতে হবে। আর যেটা কর্নার এটার ক্ষেত্রে আপনি অল্টার চেপে এটাকে হার্ড কর্নার করা যেতে পারে। যেমন এটার ক্ষেত্রে আপনি যদি একবারে নেওয়া যায় তাহলে একবারে নেন, যেমন এটা পুরোটাই কিন্তু একবারে নেওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আমাকে এইভাবে একটা, দুটা, তিনটা এতগুলো ক্লিক দেওয়ার প্রয়োজন নেই। একবারে নেওয়া গেলে আপনি একবারই নিয়ে নেন, একবারই নেওয়া যাচ্ছে যেহেতু এটা অল্টার চেপে আবার ভিতরের দিকে দিলাম। এটা যেভাবে আছে ঠিক সিমিলার। এখান থেকে কার্ভ, এটা হচ্ছে না ক্লিক করে কার্ভ। না এটা যেহেতু কর্নার এই জন্য আমরা অল্টার চাপা দিতে পারি, অর্থাৎ এটা হচ্ছে হার্ড কর্নার। সিমিলার হালকা করে উপরের দিকে। রায় তুই যাব না আমার আর খাম না ফেলা দে।
এটা দেখেন পরে হালকা গাড়ি পাওয়া ছোট্ট যাবে না, একটা সিএনজি পাওয়া কার্ভ। যাবে না তাহলে বললাম। এখানে যখন ছোট্ট কার্ভ থাকবে তখন পাশে একটা, তার পাশে আরেকটা। কবে? এটাও কার্ভ উপর দিক থেকে, এখান থেকে যতটা নেওয়া যায় আপনি কাকবাড়ি থাকবে। একবারে নিয়ে নেন। কাকবাড়ি থাকবে। এখানে এটা পুরোটাই যাচ্ছে না, তাহলে এই হ্যান্ডেলটাকে ছোট করে নেওয়া যেতে পারে কন্ট্রোল চেপে। যে সময় কন্ট্রোল চেপে এটাকে হালকা ছোট করে দিলাম। এবার যদি আসি, এবার মূলত দেখেন না অনায়াসে বুঝলি মিলিয়ে এত নিচ্ছে, কিছু। সমানভাবে মিলে যাচ্ছে। এই পাশ ওই থেকে সময় ওইটা, শরম পায় হলে ওই করে দিয়েছে। এখান থেকে এই পয়েন্টারটা ক্লিক করে এটা কর্নার চেপে এ পাশে ঘুরিয়ে দিলাম ডিরেকশনকে। এই আয়নাটা যেভাবে আছে ঠিক সেভাবে আপনাকে আমি তো ঘুরাইতে হবে। কইছিলাম ডাক্তার। এখান থেকে এটা জাস্ট থাকে ক্লিক না করে এটা। দিয়ে দিলাম, কাজ শেষ। তাহলে দেখেন পয়েন্টার অ্যাঙ্কর পয়েন্ট আপনি যতটা পারেন কম নিতে পারেন। এবার আমরা ব্যাকগ্রাউন্ড নিউজটা ঠিকঠাক আছে কিনা এটা আমরা কিভাবে চেক করব? আমরা এটাকে লেয়ার মাস্ক দিচ্ছি, ক্লিপিং মাস্ক দিচ্ছি, এটাকে বলা হয় কুইক মাস্ক। কন্ট্রোল চেপে এই পাতের থাম্বনেলের মধ্যে ক্লিক করলেই আপনার গাড়িটা দেখেন সিলেকশন তৈরি হয়ে গেছে। এখানে গাড়িটা আমার সিলেকশন তৈরি হয়ে গেছে। আপনি কিন্তু অন্য টুল দিয়েও করতে পারতেন এই সিলেকশন, যেমন আমাদের কুইক সিলেকশন আছে, এখান থেকে কুইক দিলাম, দেখেন দেখি এটার মতো এত কুইক সিলেকশন হয়তো আপনি করতে পারতেছেন, কিন্তু এটার মতো পারফেক্ট সিলেকশন আপনার আসবে না। এখান থেকে মাইনাস করে নিলাম, এখানে আপনি কুইক সিলেকশন করতে পারতেছেন, দেখবেন যে কোথাও ভিতরে ঢুকে গেছে, কোথাও বাইরে হয়ে গেছে, যেমন টাকার দিকে ভিতরে চলে গেছে, কিন্তু পাতে যে সিলেকশনটা আসবে পারফেক্ট সিলেকশন আসবে। কন্ট্রোল চেপে পাতের মধ্যে ক্লিক করলাম, দেখেন জুম করে ঠিক এখানে যেভাবে যেভাবে আছে পারফেক্ট একটা সিলেকশন আসছে। পাতের মতো এতটা ক্লিয়ার সিলেকশন আর কোথাও আপনি পাবেন না। এই অবস্থায় আপনি যদি কিবোর্ড থেকে কিউ চাপেন তাহলে দেখেন অলরেডি ব্যাকগ্রাউন্ড আমার চলে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে কুইক মার্কস। কিবোর্ড থেকে কিউ চাপলেই এটাকে বলা হচ্ছে কুইক মার্কস। আপনি যদি আপনার পিসিতে কুইক মার্কস চাপেন এটা রেড কালারের আসবে, এটা হচ্ছে মাস্কের জন্য একটা পারফেক্ট কালার বলি। ঠিক এখানে কালারের নিচে এই বাটনটাকে বলা হয় কুইক মার্কস। এটার উপর যদি ডাবল ক্লিক করেন তাহলে দেখেন একটা পপ আপ মেনু আসতেছে, এখান থেকে কালার আপনি যে কোনো কালার রাখতে পারেন, তবে ব্যাকগ্রাউন্ড রিফের জন্য একটা পারফেক্ট কালার ব্যবহার করা হয়। এখান থেকে এটা টোটালি হোয়াইট, কে এখানে এসে 100। এই কালারটা আপনার ব্যাকগ্রাউন্ড রিফের জন্য বা কুইক মার্কসের জন্য এটা একটা পারফেক্ট কালার হিসেবে ধরা হয়ে থাকে, যার কালার হচ্ছে 231F20, কিংবা পুরোটাই হোয়াইট কালার আর কে এখানে এসে 100। এটাকে ওকে, আর এখান থেকে অপাসিটি আপনাদের দেওয়া আছে 50, আপনি এটা 100 করে দেন। তাহলে আমি যদি এখানে কন্ট্রোল চেপে ক্লিক করি আর কিউ বাটন চাপি, কন্ট্রোল চেপে ক্লিক করে কিউ বাটন চাপতেছি, তাহলে দেখেন আমার এটা কোথাও ব্যাকগ্রাউন্ড আসছে কিনা এটা আমাকে শো করাচ্ছে। তো দেখেন অলরেডি আমরা গাড়িটাকে আলাদা করে ফেলছি। তো ব্যাকগ্রাউন্ড নিউজটা এখন কিভাবে করা যেতে পারে? তাহলে এটাকে পাতে কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম, এরপরে এটাতে আমরা ফেদার দিব। ফেদার কি করে আমাদের হালকা করে ছড়িয়ে দেয়। ফেদারটা এই কারণেই ব্যবহার করা হয়ে থাকে, যখন এটা অন্য কোথাও বসানো হবে, অন্য কোথাও যখন বসানো হবে পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে যেন খুব সহজে মিলে যায়, এই জন্য ফেদার ব্যবহার করা হয়ে থাকে। ফেদার ব্যবহার করার জন্য এখন তো এখান থেকে আর ফেদারটা নেই, তো ভিতর থেকে ফেদার ব্যবহার করার জন্য উপর থেকে যেতে হবে সিলেক্ট, সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে ফেদার। আমার এখানে শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার ডি, এটা চেঞ্জ করে নিছি। আপনার ওখানে শর্টকাট থাকবে শিফট F6, আর এটা শর্টকাট করে নিতে পারেন আপনার যেটা ভালো লাগে। আমি শর্টকাট কন্ট্রোল অল্টার ডি ভালো লাগে, এজন্য কন্ট্রোল অল্টার ডি। আর আপনাদের ওখান থেকে শিফট F6 দেওয়া আছে। ফেদার দেওয়ার পর এখানে ফেদার ব্যবহার করতে পারেন 0.3 কিংবা 0.5। ব্যাকগ্রাউন্ড রিফের জন্য সর্বোচ্চ 0.5, তবে ইমেজ ভেদে এটা চেঞ্জ কম বেশি হতে পারে। ফেদার দিতে হবে 0.3, 0.5 কিংবা ইমেজ ভেদে কম করা যেতে পারে। আমি এটা 0.3 রাখলাম। এবার এই লেয়ার থেকে আমি যদি কন্ট্রোল জে দেই তাহলে শুধুমাত্র গাড়িটা বের হয়ে আসছে। নিচের লেয়ার অফ করি, দেখেন শুধুমাত্র গাড়িটা বের হয়ে চলে আসছে। ফাঁকা জায়গায় যদি আমরা এখানে একটা হোয়াইট কালার দিই তো গাড়ি চলে আসছে। কি ছিল ব্যাকগ্রাউন্ড নিউ? ঠিক একটু আগে যেমনটা আমরা অ্যামাজনের ক্ষেত্রে দেখলাম, বিভিন্ন রকম প্রোডাক্টের এভাবে ব্যাকগ্রাউন্ড নিউ গুলো করা হয়ে থাকে, যে পুরোটা আপনার ব্যাকগ্রাউন্ড নিউ এর ক্ষেত্রে ঠিক সিমিলার আমরা গাড়িটারও ব্যাকগ্রাউন্ড নিউ করে ফেলছি। আমি আরো একটা ব্যাকগ্রাউন্ড নিউজ কি আমরা এখন করতে পারবো? জি ভাই, আরেকটা হইছে আপনার পিছনে যে এলোমেলো চুল থাকে ওগুলো একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ ভাই দেখা দিও। এবার আসে এই যে মডেলের ক্ষেত্রে। ভাই আমি বলছিলাম যে এটা না, মানে পিছনে যে এলোমেলো চুল থাকে না
যেগুলো আমাকে এলোমেলো চুল নিয়ে ভাই, ওটা নিয়ে মনে হয় 2টা ক্লাস হবে আপনাদের, এলোমেলো চুল নিয়ে, হেয়ার মাস্কিং নিয়ে। হেয়ার মাস্কিং শুধুমাত্র যে দেখাই দিব, দেখেন হেয়ার মাস্কিং এর ক্লাসে যখন আসবো দেখবেন যে অনেকেরই কাছে অনেক কঠিন মনে হতে পারে একটা পারফেক্টনেস আনার জন্য। জি ভাই, এলোমেলো চুলের জন্য দেখাবো, এলোমেলো চুলের জন্য একটা বিশেষ ভাবেই আসবে ক্লাসগুলো। যদি আমি আচ্ছা, আসি, না ভাই, আমি ভাবছিলাম যে হয়তো Okay. এটা শেষ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। যেমন এই যে এখানে দেখেন শুধুমাত্র হেয়ার মাস্কিং নিয়ে, ওটাকে বলা হয় হেয়ার মাস্কিং। চুলগুলো যদি এলোমেলো থাকে সেটাকে বলা হয় হেয়ার মাস্কিং, আলাদাভাবেই হেয়ার মাস্কিং এর একটা ক্লাস আছে। তাহলে মডেলের ক্ষেত্রে আসি, আরেকবার দেখেন যে এই শর্তগুলো কি কি, স্টুডেন্ট গুলো ভুল করে থাকে সেটার ক্ষেত্রে আসি। তাহলে প্রথমত এখান থেকে আপনি পাতের ক্ষেত্রে এটাকে একটা নতুন একটা পাত নিয়ে নেন। তারপরে প্যান টুল থেকে প্যান টুলের শর্টকাট পি, উপর থেকে এটা এক্সট্রুড ওভারল্যাপিং শেপ, কাজের সুবিধার্থে এখানে রাবার টুলটা অন করে রাখা যেতে পারে। তাহলে এটা যদি আসি, তাহলে এখানে যে কোনো এক জায়গা থেকে শুরু করেন, ঠিক এই পয়েন্টার যেটা আমার কার্ভ, সেখানে কার্ভ করে নিতে হবে। যেটা কর্নার, সেটা আপনাকে কর্নার করে নিতে হবে, চেষ্টা করতে হবে যতটা কম অ্যাঙ্কর পয়েন্ট নেওয়া যেতে পারে। যদি আসি এখান থেকে, এটা হালকা একটু ঘুরিয়ে নিলে ভালো হয়। এখান থেকে এটা যতটা আপনি কম অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারেন তত ভালো। এখান থেকে হালকা করে কর্নার, তাহলে এখান থেকে অল্টার চেপে হালকা করে বাকি নেওয়া যেতে পারে। দেখেন এই পয়েন্টার গুলো দেখেন, যদি আমি আসি দেখেন এটা উভয় পাশে কিন্তু এটা সরবে, এ পাশেও সরতেছে এ পাশেও সরতেছে। এটাকে বলা হচ্ছে আপনার সফট কর্নার। আর যেটা হার্ড কর্নার কোনটা, এখান থেকে অল্টার চেপে এদিকে একটা ব্যাক করে নিয়ে নিচ্ছি, এখান থেকে অল্টার চেপে ব্যাক করে নিয়ে নিচ্ছি। দেখেন এটা কিন্তু একটা সরবে শুধুমাত্র, যদি দেই একটা সরতেছে, এটাকে বলা হয় আপনার হার্ড কর্নার। যদি আপনি কিবোর্ড থেকে অল্টার চাপেন তখনই এটা হার্ড কর্নার হবে। যেমন আমি এটা কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করলাম, এটা অল্টার বাটন চেপে এই ডিরেকশনটাকে হালকা করে ঘুরিয়ে দিলাম, দেখেন এটা এখন আপনার হার্ড কর্নার হয়ে গেছে। যদি ঘুরাই একটা পয়েন্টার হচ্ছে। আর যদি আপনি কন্ট্রোল চেপে করেন তাহলে এটা সফট কর্নার থাকবে। এবার দেখেন দুপাশে ঘুরতেছে, তাহলে অল্টার চাপলে হচ্ছে হার্ড কর্নার, আর যদি আমরা কন্ট্রোল চাপি তাহলে সাথে সাথে এটা সফট কর্নার। কখন হার্ড কর্নার থাকবে কখন সফট কর্নার থাকবে, যখন আপনার ইমেজের মধ্যে কোথাও কর্নার পাবেন তখন সেখানে হার্ড কর্নার ব্যবহার করা যেতে পারে। আর যখন আপনার ইমেজের মধ্যে কোনো কর্নার থাকবে না তখন আপনাকে সফট কর্নার ব্যবহার করতে হবে। এটার ক্ষেত্রেও সেভাবে আসি। দিছো ভালো করে শুন আব্বাই কি করে। আর অবশ্যই হ্যান্ডেল বের করে করে ব্যবহার করতে হবে। এটা বোঝা যাচ্ছে না, এটা কার্ভে আর লাইটিংটা বাড়াইলে ভালো হতো, যেহেতু লাইটিং বাড়ানো দেখা হয়নি এই জন্য যাচ্ছি না। এখান থেকে এটা পয়েন্টার, পয়েন্টার এখানে হালকা করে ঘুরে গেছে। এই পাশ থেকে এই পয়েন্টার থেকে এটা শুরু হয়েছে, যদি এই পাশ থেকে আসি সিমিলার যেভাবে যেভাবে করেন। অনেকে কি করে এভাবে জুম আউট করে পাত করে, অনেকে কি করে এভাবে জুম ইন করে পাত করে। আপনাকে কতটা জুম ইন জুম আউট করবেন এটাও পাতের মধ্যে ফ্যাক্ট করে। আপনি ততটাই জুম ইন করেন যেন আপনি পিক্সেল বুঝতে পারেন, যেমন 1 পিক্সেল পিক্সেল বললাম না, আপনি পিক্সেল বুঝতে পারতেছেন এমনটা হলেই হলো। ঠিক এখানে একটা কর্নার, অল্টার চাপলাম, তারপরে এই পাশ থেকে আসি। ঠিক এটা যেভাবে রাউন্ড হয়েছে সেভাবে আপনাকে রাউন্ডটা করতে হবে। আমি যদি এটা পুরোটাই রাউন্ড নিই দেখেন এটা আমার কিন্তু বাদ পড়ে যাচ্ছে, তাহলে কন্ট্রোল চেপে এটাকে ছোট করে নেন, এবার কিন্তু এটার বাদ যাবে না। এখান থেকে কন্ট্রোল চেপে এখানে একটা, আবার এখানে পান বাইরে এখান থেকে যান মানে বাইরে খেলে যান মানে একটু করে বাইরে খেলে যান মানে বাইরে খেলে হ্যাঁ আটু রান মানে ঠিক এটা দেখেন কার্ভ আছে, তাহলে আপনাকে ঠিক ওই কার্ভ ভাবেই নিতে হবে। ঢাকা যাবার কাছে টাকা দেবো না, টাকা দিলে বাইরে যাবো আব্বা যেন বাইরে না যায়। কি হলো বাইরে না যায় সেগুলো দিয়ে হ্যাঁ আমি জেনে কোন জায়গায় যে আর যদি এটার ক্ষেত্রে আসে এটা ছোট্ট একটা কার্ভ, এটা কিন্তু কর্নার না, ছোট কার্ভের ক্ষেত্রে পাশে একটা তার পাশে একটা, এখানেও সেম। আপনারা হয়তো লক্ষ্য আমি প্রত্যেকটার ক্ষেত্রে হ্যান্ডেল গুলো কিন্তু বের করে রাখছি, হ্যান্ডেল গুলো হলে আপনি সহজে মডিফাই করতে পারবেন পরবর্তীতে যদি কোথাও ভুল যায়।
আচ্ছা আর ক্লথের ক্ষেত্রে একটু চাইলে ভিতরের দিকে কাটা যেতে পারে ক্লথের ক্ষেত্রে, তবে স্কিনের ক্ষেত্রে অনেক বেশি সাবধান থাকতে হবে যদি বিশেষ করে কোনো মডেলের স্কিনের বিষয়গুলো আসে। এখান থেকে এটা ক্লথের ক্ষেত্রে হালকা একটু কাটা গেলে সমস্যা নেই, 1-2 পিক্সেল একটু বেশি কেটে গেছে এমনটা হলে সমস্যা তেমন একটা হয় না, কিন্তু স্কিনের ক্ষেত্রে অনেক বেশি সাবধান থাকতে হয়। নিয়ে নাও তাহলে একটা। আর হেয়ারের জন্য যেহেতু আমাদের হেয়ার মাস্কিং করতে হবে, আপাতত আপনি হেয়ার গুলো কাছ থেকে এভাবে কেটে নেন। স্যার হেয়ার মাস্কিংটা এখন দেখাই দিলে হতো না? ভাই হেয়ার মাস্কিংটা যদি এখন দেখাই অনেকেই ভাই পারবে না, যেহেতু আমি বিষয়টা জানি অনেকেই না ভাইয়া ওটা থাক, ওটা অন্য একজন দেখেন সবথেকে ভালো হবে, কারণ ওই বিষয়টা সবথেকে বেশি হার্ড। অনেক বেশি চাপ হয়ে যাবে। দেখেন কালকের পাতের ক্ষেত্রে যারা নতুন আছেন পাতেরই দেখেন কতগুলো ভুল আসবে, পাতেরই হোমওয়ার্ক থাকবে আপনাদের। পারফেক্ট পাত মনে হচ্ছে যতটা সোজা ততটা কিন্তু পারফেক্ট পাত সোজা না। তো এখান থেকে ইমেজটা আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা হয়ে গেছে। এখন দেখেন আবার বলা ইনসাইড, এই ছবিটা অন্যতম দেখার কারণ হচ্ছে এই ইমেজটা ভিতরের দিকে যে ফাঁকাটা দেখতেছি এটাকে বলা ইনসাইড। অনেকে ইনসাইড অনেকে মিসিং করে থাকে, আর দেখতে হবে যে কোথাও ইনসাইড আছে কিনা। এই ইনসাইডটাও আবার আপনি এখান থেকে নতুন করে শুরু করেন। এখানে ক্লিক করলাম, একবারে না গেলে একবারে নিয়ে নেন ব্লুটা যেভাবে আছে। এখান থেকে এটা আর কোথাও ইনসাইড আছে কি নাই, কন্ট্রোল চেপে রেখে যদি আমরা সিলেকশন করি উপর থেকে এটা অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এটা হচ্ছে চেক করার জন্য যে কোথাও আমার হোয়াইট বা অন্য কোনো কালার আছে কিনা। করার পর এভাবে পুরোটাই চেক করতে পারেন যে কোথাও কোনো আমার কালার আছে কিনা। ঠিক এটা যেভাবে রাউন্ড হয়েছিল ঠিক সেইভাবেই রাউন্ডটা থাকতেছে। অলরেডি দেখেন এখানে হালকা করে একটু হোয়াইট কালার দেখা যাচ্ছে, এইভাবে হোয়াইট কালারটা অনেক বাইরে চায় না, এখানে একটু ভুল গেছে। এটাকে আপনি একটু এই কন্ট্রোল হ্যান্ডেলটা ধরে ভিতরের দিকে চাপাই দিলাম, এবার দেখেন ওই হোয়াইট কালারটা আর নেই। এই জায়গায় একটু দেখা যাচ্ছে, এটাকেও আপনি চাইলে এই পয়েন্টারটাকে ধরে একটু ভিতরের দিকে চাপাই দিলাম, এটাকে সিলেক্ট করে বা এখানে একটা পয়েন্টার দরকার, ক্লিক করলাম এক পয়েন্ট হয়ে গেল, চেপে ভিতরের দিকে দিয়ে দিলাম। দেখেন এখানেও আর হোয়াইট কালারের ভাবটা আর নেই। এভাবে পুরোটাই চেক করে দেখতে পারেন, এখানে হালকা একটু আসছে, ঠিক ওইভাবেই চেঞ্জ করে দেওয়া যেতে পারে। তাহলে এটা এখন আমি জাস্ট ফেদার দিচ্ছি, ভিতর থেকে দেওয়ার জন্য সিলেক্ট মডিফাই ফেদার, আর শর্টকাট আপনাদের জন্য কন্ট্রোল শিফট, আপনার শিফট F6, আমার জন্য কন্ট্রোলটা ডি 0.3। এবার ব্যাকগ্রাউন্ড থেকে এটাকে কন্ট্রোল দিয়ে দিই, ইমেজটা বের হয়ে আসছে, নিচে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলেই পুরোটাই বের হয়ে চলে আসছে ইমেজটা। আর যদি মনে হয় অন্য ব্যাকগ্রাউন্ড দিব কিভাবে, এটা নিচে একটা যে কোনো ইমেজ প্লেস করে দেন, ফাইল প্লেস, যে ব্যাকগ্রাউন্ডটা প্লেস করে দিবেন সেটা এখানে চলে আসবে। আমার ছবি তো তেমন কালেকশন নেই, দেখি তাও ফটোস ভালো ম্যাচিং হবে এমন ব্যাকগ্রাউন্ড পাচ্ছি না, তো অন্য যে কোনো একটা আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, এটা যদি এখন দেই তো এখানে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা যদি নিজের ছবি বা ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে চান তাহলে এখান থেকে ওই ব্যাকগ্রাউন্ডটা আমার চলে আসছে। সাধারণত আপনার ই-কমার্স ওয়েবসাইটগুলোর জন্য আপনার অন্য কোনো ব্যাকগ্রাউন্ড বসানো হয় না, হোয়াইট কালারটাই ব্যবহার করা হয় থাকে, মানে এখানে সবগুলো আপনার হোয়াইট কালার গুলো ব্যবহার করা হয় থাকে। আপনার শুধু যে এগুলাই রিমুভ করা হয় যেমন সাইকেল, মোটরসাইকেল, এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয় থাকে। সাইকেলের বানান কি হবে? বাইসাইকেল, যেটা CYCL CI YCL CL কি, এই যে সাইকেল, বাইক, সাইকেল, সাইকেল লিখে সার্চ করলাম, দেখেন বাইসাইকেল লিখে সার্চ করলে মনে হয় ভালো হতো। বাইসাইকেল লিখে সার্চ করতেছি অ্যামাজনে, দেখেন এখানে বাইসাইকেল নিয়ে আপনার
অনেকে ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, ছোট বাচ্চাদের দিচ্ছি না, বড়টা দিই। দেখেন এই বাইসাইকেলটা দেখেন, এখানে এই বাইসাইকেলটার প্রত্যেকটা স্পোক থেকে এভাবে পাত করে করে আপনার ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে। তারপরে এই যে তারগুলো দেখেন, প্রত্যেকটা এটা আপনার পাত করে করে ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে। সিমিলার কিছু এর আগেও কিছু পাত করা ছিল আমার, যেমন যদি আসি, যেমন এই সাইকেলটা কোনো একজন স্টুডেন্ট পাত করে ব্যাকগ্রাউন্ড ইউজ করছিল। স্পেক গুলা থেকে দেখেন এখানেও প্রত্যেকটা এক এক করে পাত করে ইউজ করতে হবে। তারপরে এই যে এখানে দেখেন যেভাবে আপনার এটা বাঁকানো আছে সাইকেলের টায়ারের বিট গুলো, ঠিক সেভাবে আপনাকে পাত গুলো করতে হবে। খালি পুরো ঘুরে টানে দিলাম এমনটা কিন্তু না, ঠিক যেভাবে ছোট ছোট আকারে আছে প্রত্যেক জায়গায় আপনাকে সেভাবে পাত করতে হবে। যদি এটা দেখি কোথাও একজনে পাতেরটা সহ আছে, যেমন এই যে এটা যদি আমি ওপেন করি, দেখেন এই সাইকেলের মধ্যে কতগুলো পাত ব্যবহার করা হয়েছে। এখানেও নেই, একটা পাত করা আছে কিন্তু খুঁজে পাচ্ছি না। আরেকটা লাস্ট আরেকটা ফোল্ডারে দেখি, আচ্ছা পাচ্ছি না। এই সাইকেলটাও পাত করা ছিল আমার, ঠিক এই সাইকেলের পাতও কিন্তু পাওয়া যায়। এখন আপনাদের যেটা হোমওয়ার্ক হবে, আমি আপনাদের কাছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড চাবো না, অনেকে বারবার এই স্টেপগুলো ভুল করে থাকে। জেপিজি মোডের ইমেজ গতকাল আমরা সেভ নিয়ে ডিটেইলস আলোচনা করছিলাম। জেপিজি মোড আপনার পাথ সাপোর্ট করে, পিএনজি মোড পাথ সাপোর্ট করে না। অর্থাৎ এই ইমেজটা যদি আপনি জেপিজি মোডে সেভ করেন, সেটা আপনার পাথ সাপোর্ট করবে। এখানে কোনো লেয়ার রাখা যাবে না। আমার কিন্তু আপনার লেয়ারটা দরকার নেই, আমি দেখবো আপনার পাথ কেমন হয়েছে। তাহলে এখান থেকে যদি আমি এটা কন্ট্রোল এস দিয়ে দিই জেপিজি মোডে, এটাকে ক্লোজ করলাম, বা এটারও আমার লেয়ার গুলো লাগবে না, আমার এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখেন এই ইমেজগুলোকে আমি ওপেন করব, ঠিক যেভাবে আপনি পাথ রেখে দিয়েছেন সেভাবেই থাকবে। আমি যদি সরাসরি এটাকে ওপেন করি, ফটোশপ থেকে এই ইমেজটাকে ওপেন করতে, দেখেন এটা কিন্তু জেপিজি মোড, খুবই সিম্পল। জেপিজি মোড পাথ সাপোর্ট করে। এখান থেকে ফাইল ওপেন, দেখেন এই যে পাথ কিন্তু এখানে আছে। তাহলে জেপিজি মোড আপনার পাথ সাপোর্ট করে, আর পিএনজি মোড পাথ সাপোর্ট করে না। আপনারা ইমেজগুলো সেভ করবেন জেপিজি মোডে। আর এখান থেকে আমাকে ব্যাকগ্রাউন্ড ইউজ করে দেওয়ার প্রয়োজন নেই, আপনি নিজের জন্য ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারেন, নিজের জন্য ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নিতে পারেন। আর এই জেপিজি মোডটা আপলোড করবেন আপনারা গুগল ড্রাইভে আপলোড করে ফেসবুকে পোস্ট করবেন। গুগল ড্রাইভে আপলোড করার কারণ হচ্ছে কি, আপনি যদি পাথ সহ ইমেজ এখানে আপলোড করে থাকেন, তাহলে ফেসবুক ওই অটোমেটিক কনভার্ট করে পাথটা ডিলিট করে দিবে। যেমন আপনার যদি এই ছবিটা আমি এইভাবে ডাউনলোড করে সেভ করি, এটা কিন্তু আপনার অটোমেটেড পাথ ডিলিট করে দিয়ে দেয়। আমি প্রথম ঘন্টা আপনাদের পাথ চেক করব, পরের ঘন্টায় সম্ভবত কালার নিয়ে ক্লাসে চলে যাব। ওই টাকা দিলে কি বলে তো না, তাহলে গুগল ড্রাইভে আপলোড করতে পারেন না এমন কে কে আছেন? আচ্ছা ঠিক আছে, দেখা দিচ্ছি। জারুল ভাই বলেন। আমি বলছিলাম যে আপনি ওইখানে আমাদের মনে করেন যে পাথ নেওয়া শেষ, আমি চাচ্ছি যে আমার মানে আমি 1 পিক্সেল ভিতরে নেব, ওইটা একটু ক্যামেরা একটু দেখাবেন, মানে আমার কাজটা সম্পূর্ণ করা শেষ, আমি তো প্রথম থেকে শুরু করব না, আমি চাচ্ছি এখন 1 পিক্সেল ভিতরে নেব। দেখেন এটার বিষয়টা আসি, এখান থেকে আমি কন্ট্রোল করে ক্লিক করলাম। এখন সরাসরি আপনি পাথটা সফটওয়্যারের মধ্যে বা ডাইরেক্ট যে এভাবে ভিতরে আনবেন এমনটা কোনো অপশন নেই, তবে সিলেকশন ভিতরে আনা যায়। সিলেকশন ভিতরে আনা, যেমন এই পাথটা যেটা আছে, এটা যেমন আমরা হালকা করে যে কেটে ফেলছি, দেখেন এটা এখন যদি আনতে হয় আপনাকে হালকা করে ভিতর থেকে, তবে সিলেকশনটা ভিতর থেকে আনা যেতে পারে। কন্ট্রোল চাপে সিলেকশন করলাম, 1 পিক্সেল ভিতরে আনতে যাচ্ছেন, এটার জন্য সিলেক্ট মডিফাইটাকে দেখেন কন্টাক্ট, এটা হচ্ছে যত পিক্সেল ভিতরে আনতে যাচ্ছেন তত দিয়ে দেন 1, ওকে। পাথটা আমার 1 পিক্সেল ভিতরে চলে আসছে, সিলেকশনটা যত পিক্সেল ভিতরে আনবেন তত ভিতরে চলে আসবে। এই যে এটা, আর বাইরে গেলে ভাই ওখানে ওই অপশনে আছে, যদি আমি বাইরে চলে গেলে এখান থেকে যে এক্সটেন্ড, এখান থেকে এক্সটেন্ড করে যত পিক্সেল বাইরে নিতে যাচ্ছেন তত। 5 পিক্সেল ওকে করলাম, তো দেখেন পাথ আমার এই যে একবার মডেলেরও বাইরে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। পাথ নিয়ে আমি শুধু সিসিপিএল এ ওখানে 6 মাসের মতো জব করছিলাম, পাথ, হেয়ার মাস্কিং আর এটা নিয়ে ব্যাকগ্রাউন্ড ইউজ নিয়ে। ভাইয়া এই 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 ইমেজটার যে পিছনে শ্যাডোটা আছে, এটা কিভাবে দেওয়া যায়?
আচ্ছা, শ্যাডোর ক্লাসে আসবো তখন আসলে সবগুলো তো একটা একটা করে আস্তে আস্তে একটার সঙ্গে যেহেতু সামঞ্জস্য, যদি এখন শ্যাডো দেখাই তখন দেখবেন চাপ হচ্ছে। আজকে দেখেন হোমওয়ার্ক কতটা চাপ হচ্ছে। আমি একটু হোমওয়ার্ক গুলো বিষয়ে আসি। এটা অনেক এক হচ্ছে আপনাদের এটা এই ইমেজটা আপনার রিটার্স করে পোস্ট করা বিফোর আফটার করে আপনি সরাসরি এটা ফেসবুকে পোস্ট করতে পারেন। তো ফেসবুকে কি হোমওয়ার্ক যে কেউ একজন লিখে দিবেন, না আমি লিখে দিব? আচ্ছা স্যার আপনিই দেন। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। প্রথমত এক হচ্ছে এই ইমেজটা আপনারা রিটার্স করবেন, তবে দেখবেন যে কোথায় আমার কোনটা ব্যবহার করা উচিত, কোথায় হিলিং ব্রাশ টুল দরকার, কোথায় স্টেম দরকার, কোথায় স্পট হিলিং ব্রাশ টুল দরকার, সেটা ব্যবহার করে এটাকে আপনারা বিফোর আফটার করে পোস্ট করুন, 1 নাম্বার। 2 নাম্বার, ইমেজ কোথা থেকে পাবেন সেটা একটা অনেকগুলো সাইট দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এই ধরনের স্পট জাতীয় ইমেজ যেগুলো আছে, এই ধরনের ইমেজ আপনি খুঁজে বের করে ডাউনলোড করুন। তবে কোথায় পাবেন আমি একটু পরে দিয়ে দিচ্ছি, বা পাতের জন্য কোথায় ইমেজ পাবেন একটু পরে লিংক দিয়ে দিচ্ছি। আর আমার ছবি করলেই হয়ে যাবে না স্যার? আচ্ছা, তবে নিজের ছবি ব্যবহার না করে আপাতত মডেলের ছবি ব্যবহার করাটাই পারফেক্ট। কেননা নিজের ছবিতে আপনি ততটা এখানে যতটা লাইটিং ইফেক্ট থেকে শুরু করে যে বিষয়গুলো পাবেন ততটা নিজের ছবিগুলোতে হয় না। তো প্রথমত হচ্ছে স্পটের যে বিষয়গুলো আছে, স্পটের জন্য মডেল নিয়ে কমপক্ষে আপনারা একটু চাপ বেশি দিচ্ছি, কমপক্ষে 2টা ইমেজ। তবে খুব যে স্পট আছে এমনটা না, খুব স্পট বলতে যেমন দেখাই, খুব স্পটের বিষয়গুলো এবার একটু ওইগুলো আবার একটু আলাদাভাবে করতে হয়। যেমন দেখি ব্যাকগ্রাউন্ড, এটা দেখেন, ইনার ফেসটা দেখেন, এটা কি ওইভাবে করা সম্ভব? কোথা থেকে সোর্স নিব? সোর্স নেওয়ার তো জায়গায় নেই, তাই না? এই ধরনের ইমেজগুলোর জন্য আমরা শেষের দিকে আসব। এই ধরনের ইমেজগুলো কিভাবে রিমুভ করা যেতে পারে এইগুলোর ক্ষেত্রে আলাদা স্টাইলে করা হয়ে থাকে। যেমন তারপরে এই মডেলটার ক্ষেত্রে আসি, যদি দেখেন এনার তো অনেকগুলো একটা একটা করে করতে, বা এটা কিন্তু অনেক বেশি সময় লাগবে। এই ধরনের যে মডেলগুলো আছে এগুলো আপনাকে আপাতত নেওয়ার দরকার নেই, এগুলো আমরা আসবো যেটা আপনার হাই কোয়ালিটির জন্য। আপনি আপাতত সিম্পল বেসিক এগুলোই নিয়ে নেন, যেটা সিম্পল। আর হচ্ছে পাথ করা হচ্ছে কমপক্ষে 2টো ইমেজ, অর্থাৎ একটা হচ্ছে গাড়ির ইমেজ আর একটা হচ্ছে ফুল মডেল। এখন আসি ইমেজগুলো আমরা কোথায় পাবো। ইমেজের জন্য আমার কাছে প্রায় 100 ইমেজের লিংক আছে। আমি আপনাদের আপাতত 3টা ইমেজের লিংক দিচ্ছি ফেসবুক গ্রুপে পোস্ট করে। এগুলো হচ্ছে ফ্রি কপিরাইটের জন্য ইমেজ। এই ইমেজগুলো শুধু পাতের জন্যই দিচ্ছি না, সামনে যতগুলো ডিজাইন আপনি করবেন সেখানেও এটা আপনার প্রয়োজন পড়বে। এগুলো হচ্ছে ফ্রি কপিরাইট। যেমন আমরা প্রস্তাব করবা যায়নি কি আপলোড দেয়া পাঞ্জাবি করার লাগবে তাহলে তুই শিওরে চুজ করে জায়গা যায়। এই যে লিংকগুলো দিয়েছি দেখেন ইমেজের ক্ষেত্রে কিভাবে ডাউনলোড করবেন। যেমন আপনি কারের ছবি CAR কার লিখে সার্চ করলাম, এখানে অনেক হাই কোয়ালিটির কার পাবেন। যেমন যদি আসি, এই কারটা আপনি ব্যাকগ্রাউন্ডে করতে যাচ্ছেন, এখান দেখেন ডাউনলোড থেকে একেবারেই 2400x1600, কমপক্ষে আপনার ইমেজ যেন 1920x1200 থাকে। এই যে 600x400 কম পিক্সেলে ডাউনলোড করবেন না। আরো যদি ভালো হয় 5000 এর উপর হলে আরো ভালো, অরিজিনাল সাইজটা ডাউনলোড দিবেন। একটা হচ্ছে কারের ইমেজ আর একটা হচ্ছে মডেলের ইমেজ। যদি মডেল লিখে সার্চ করি, ইসরে দাগ বইরেই থাকবে, গেলে ভালো। মডেল লিখে সার্চ করি আপনি অনেক মডেল পেয়ে যাচ্ছেন। এখান থেকে বিশেষ করে ফ্যাশন টাইপের মডেলগুলো ব্যবহার করতে পারেন, ফ্যাশন টাইপের মডেলগুলো বেশি ব্যবহার করা হয় থাকে। এখান থেকে ফুল মডেল নেবেন আপনারা, একেবারেই ফুল, যেটা সম্পূর্ণভাবে দাঁড়ায় আছে এমন মডেলগুলো নেওয়া যেতে পারে। এটার ক্ষেত্রে এখানেও আপনি একেবারে হাই কোয়ালিটির ইমেজ পাচ্ছেন। কত বেশি রেজুলেশন, কম রেজুলেশন ডাউনলোড করবেন না। 3টা ওয়েবসাইট দেওয়া হয়েছে, 3টা থেকে যে কোনোটা থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন ইমেজগুলো। তাহলে ইমেজের ডাউনলোডের প্রবলেম